আপনারা শুনছেন কালো রাত 24। আপনারা কে? আমরা জিন। আমরা কোনো সাধারণ মানুষ না। ইউসুফের কথার জবাবে সেই জিনগুলো ইউসুফকে এসব কথা বলে। এসব শুনে ইউসুফ ভয়ে ভয়ে বলে, আমাকে কিছু করবেন না, আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, তাই না? ইউসুফের কথায় সেই জিনগুলো বলে, আপনি দয়া করে ভয় পাবেন না, এটা মসজিদ। আপনি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়তে আসছেন, আমরাও নামাজ পড়তে আসছি। আপনার তেলাওয়াত শুনে আমাদের ভালো লাগছে, তাই ভাবলাম আপনাকে দেখা দেই, কথা বলি। আপনি আমাদের ভয় পাবেন না, আমরা আপনার কোনো ক্ষতি করব না। ওদের কথায় ইউসুফ একটু সাহস ফিরে পায় আর বলে, আমি তো কখনো জিনদের দেখিনি, আজকেই প্রথম। ভয় তো করবেই, তাই না? তখন সেই জিনেরা বলে, আপনার তো নামাজ শেষ, এখন তো বাড়িতে চলে যাবেন নিশ্চয়। যান, বাড়িতে যান। কিন্তু আমরা যে আপনাকে দেখা দিয়েছি এই কথা কাউকে বলবেন না, তাহলে অনেকে ভয় পাবে এবং নামাজ পড়তে আসবে না। আপনি শুধু আপনার মাকে বলতে পারেন। সেই জিনদের কথা ইউসুফ বাড়িতে চলে আসে আর সেই রাতের মতো ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ইউসুফ খাবার সময় ওর মাকে পুরো ঘটনা খুলে বলে। ওর মুখে জিনদের কথা শুনে মা তো পুরো ভয় পেয়ে যায়। তখন ইউসুফের মা বলে, আমার তো শুনেই ভয় করছে বাবা, তোকে যদি কিছু করতো, তুই আর রাতে মসজিদে যাস না বাবা। মায়ের কথা ইউসুফ বলে, আরে মা, ভয় পেও না, ওরা মুসলিম জিন, ওরা আমাকে কিছু করবে না, তুমি মিশে মিশে ভয় পেও না। কথাটা বলে ইউসুফ ওর কাজে চলে গেল। ইউসুফের পরিবার বলতে ওর মা আর ওর মা ছাড়া ওর কেউ নেই। বাবা মারা গেছে অনেক ছোটবেলায়। ইউসুফ এখনও অবিবাহিত, নিজেদের সংসার চালাতে নানা রকম কাজ করতে হয় তাকে। সেদিন রাত্রের ঘটনা। রাতের খাবার সময় ইউসুফ ওর মাকে বলল, মা, ও মা, আমাকে একাই খেতে দিলে তুমি কি খাবে না? শুয়ে আছো কেন মা? এসো একসাথে খাবার খাবো। ইউসুফের কথায় ওর মা বলে, না রে বাবা, তুই খেয়ে নে, আমার শরীরটা ভালো লাগছে না। মায়ের কথায় ইউসুফ ওর মায়ের কাছে গিয়ে কপালে হাত দিয়ে বলল, মা, তোমার শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে, ওষুধ কি নেই ঘরে? ওর কথায় ওর মা বলে, না রে বাবা, ওষুধ তো ঘরে নেই, তুই চিন্তা করিস না, ঘুমা। মায়ের এমন কথায় ইউসুফ বললেন, না না, এভাবে থাকলে অনেক কষ্ট হবে, আমি এখনই বাজারে যাচ্ছি আর তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। কথাটা বলে ইউসুফ জামাটা গায়ে দিলেন। তখন ওর মা বললেন, এই রাতের বেলা বাজারে যাবি? বাজার তো অনেক দূরে, রাতের বেলা একা যাস না বাবা। কিন্তু মায়ের কোনো কথা না শুনে ইউসুফ হাঁটতে থাকে এবং চলে গেলেন বাজারে। বাজারে গিয়ে মায়ের জন্য ওষুধ নিয়ে বাড়ির দিকে আসতে থাকেন। ইউসুফ যখন বাজার থেকে বাড়ির দিকে ফিরছিলেন, তখন সে পথে একটা ছোট ব্রিজ ছিল। তো ইউসুফ সেই ব্রিজের কাছে আসতেই দেখেন ওর রাস্তা আটকে দাঁড়িয়ে আছে এক বিশাল বড় অবয়ব। সেই অবয়বটা এতটাই বড় ছিল যে তার এক পা রাস্তার একদিকে এবং অন্য পা রাস্তার আরেক দিকে। এরকম একটা বিশাল ভয়ঙ্কর অবয়ব দেখে ইউসুফ দোয়া কালাম পড়তে থাকে। ইউসুফ তখন চিন্তা করে সামনের দিকে আর এগোনো ঠিক হবে না, পিছনে ঘুরে বাজারের দিকে দৌড় দেই। কথা মতো ইউসুফ পিছনে ঘুরে বাজারের দিকে দৌড়াতে যাবে, এমন সময় ও দেখে লাইট হাতে কেউ একজন ওর দিকে এগিয়ে আসছে। এটা দেখে ইউসুফ থেমে যায় আর সেই লোকটা ইউসুফের কাছে এসে বলে, তুমি ইউসুফ না? তুমি এই রাতের বেলা এখানে কি করো? আর তোমাকে কেমন যেন লাগছে, তুমি কি ভয় পেয়েছো নাকি? তখন ইউসুফ বলে, হ্যাঁ। কথাটা বলে পিছনে সেই অবয়বটার দিকে তাকিয়ে দেখে সেই জায়গাটা একদমই ফাঁকা। অবয়বটাকে না দেখে ইউসুফ কিছু বলতে যাবে, ঠিক তখনই সেই লোকটি বলে, কি ভয় পেয়েছো নাকি? উনার কথা ইউসুফ মাথা নাড়ালে বলে, হ্যাঁ। তখন উনি বলেন, এই জায়গাটা ভালো না, রাতের বেলা এখানে কেউ একা আসলে একটা পিশাচ জিন ভয় দেখায়। তুমি আমার সাথে চলো, আমি বাড়িতে যাবার সময় তোমাকে রেখে যাব। কথাটা বলে সেই লোকটি ইউসুফকে তার বাড়িতে পৌঁছে দিলেন। বাড়িতে পৌঁছে ইউসুফ ওর মাকে ওষুধ খাইয়ে দিলেন এবং নিজেও খাবার খেয়ে ঘুমিয়ে গেলেন। এই ঘটনার দুদিন পরের ঘটনা। ইউসুফের কাজ শেষ করে বাড়িতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। বাড়িতে আসা ইউসুফের মা বলে, বাবা বাড়িতে আসা ইউসুফের মা বলে, বাবা ইউসুফ, আমাদের গরুটাকে তো পাওয়া যাচ্ছে না। আমি মাঠে বেঁধে রেখেছিলাম, সন্ধ্যা হবার আগে গরুটাকে বাড়িতে নিয়ে আসব, কিন্তু সেই সময় গরুটি আমার হাত থেকে ছুটে চলে যায়। আমি ভাবছিলাম গরুটা হয়তো বাড়িতেই চলে আসবে, কিন্তু পরে বাড়িতে এসে দেখি গরুটা নেই। আমি আশেপাশে অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। মায়ের কথা ইউসুফ বলে, কি বলো মা, গরুটা কোথায় গেল? গরুটা তো বিক্রি করেছি আমি আমার গ্রামের মানুষের কাছে। কিছুদিন পর ঈদ, কয়েকজন মিলে আমার গরুটা কিনেছে কুরবানি দিবে বলে। ওদের কাছে তো টাকাও নিয়েছি। এখন যদি গরুটা হারিয়ে যায় তাহলে কি হবে বুঝতে পারছো? এই বলে ইউসুফ লাইটটা নিয়ে তার পাশের বাসার দুজন ভাইকে নিয়ে গরুটা খুঁজতে বের হয়। তিনজন মিলে খুঁজতে থাকে গরুটাকে, কিন্তু আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও গরুটাকে কোথাও পায় না। গরুটাকে কোথাও না পেয়ে ইউসুফের সাথে আসা দুই ভাই বলে, ইউসুফ ভাই, গরুটাকে তো কোথাও পেলাম না, এখন উপায় কি? এখন শুধু একটা জায়গায় বাকি, ওই বাঁশঝাড়। এখন তো অনেক রাত, এই রাতের বেলা ওই বাঁশঝাড়ে যাওয়া ঠিক হবে না। ওইদিকে এমনিতেও দিনের বেলাতে কেউ যায় না।
বিশাল বাঁশঝাড়, পাশে আবার জঙ্গল, ওখানে মাঝে মাঝে হিংস্র প্রাণীও দেখা যায়। এখন বাড়িতে চলো, কাল সকাল হলে গরুটাকে খুঁজবো। পাশের বাসার ভাইয়ের কথা ইউসুফ বলে, না না, আমার যে করেই হোক আজকে রাতের মধ্যে গরুটাকে খুঁজে বের করতে হবে। তোমরা যেতে না চাইলে যেও না, আমি আর কিছুক্ষণ খুঁজে তারপর বাসায় যাব, তোমরা না হয় চলে যাও। ইউসুফের কথায় ওই দুইজন বাড়িতে চলে আসে। ওরা বাড়িতে চলে আসার পর ইউসুফ সাহস করে ওই বাঁশঝাড়ে চলে যায়। বাঁশঝাড়টা ঘন থাকায় সেখানে দিনের বেলায় অন্ধকার লাগতো, সেখানে রাতের বেলায় আরও অন্ধকার লাগবে, এটাই তো স্বাভাবিক। নির্জন একটা জায়গা। ইউসুফ ভয়ে ভয়ে সেখানে তার গরুটাকে খুঁজতে লাগলেন আর ডাকতে লাগলেন। ইউসুফ আওয়াজ করছিলেন, কারণ ওর আওয়াজ শুনে গরুটা পাশে থাকলে চলে আসবে। ইউসুফ ডাকছে আর খুঁজছে, ওর অনেক ভয় করছিল, কিন্তু গরু হারানোর ফলে সে ভয়টা আর কাজ করছিল না। ইউসুফ লাইট মেরে সেখানে অনেক জায়গাতেই খুঁজতে থাকে গরুটাকে, কিন্তু কোথাও পায় না। গরুটাকে না পেয়ে ইউসুফ ভাবে গরুটা নিশ্চয়ই কোনো একটা হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে। এই ভেবে ও যখন বাড়ির দিকে আসতে যাবে, তখন সে একটা জায়গা থেকে আওয়াজ পায়। আওয়াজ পেয়ে ইউসুফ আস্তে আস্তে সেই দিকে যেতে থাকে। সেখানে গিয়ে ইউসুফ দেখে তার গরুটা সেখানে দাঁড়িয়ে আছে, কিন্তু গরুটা নড়াচড়া করতে পারছিল না। এটা দেখে ইউসুফ ভালো করে খেয়াল করে দেখে তার গরুটার পিছনের পায়ে একটা সাপ পেঁচিয়ে রেখেছে, আর সামনের পাশে একটা সাপ পেঁচিয়ে রেখেছে। এটা দেখে ইউসুফ পাশে থাকা একটা গাছের ডাল ভেঙে এক দৌড়ে গরুর কাছে যায়, আর পিছনে থাকা সাপটার মাথায় আঘাত করে। ইউসুফ সাপটার মাথায় আঘাত করার পর দেখে সাপটা মাটিতে পড়ে গড়াগড়ি দিচ্ছে, কিন্তু অবাক করা বিষয় হলো সাপটার মাথায় আঘাত করার পরেও কোনো রক্ত বেরোচ্ছে না, বরং আঠালো কিছু বেরোচ্ছে। এটা দেখে গরুর সামনের পায়ে পেঁচিয়ে থাকা সাপটা পালাতে যাবে, তখন ইউসুফ ওই সাপটির মাথায় আঘাত করে। তখন আগের সাপটির মতো এই সাপটিও মাটিতে গড়াগড়ি করতে থাকে। এটা দেখে ইউসুফ ওর গরুকে নিয়ে দ্রুত সেখান থেকে বাড়ির দিকে চলে আসে। এদিকে তখন ইউসুফ খেয়াল করে তার পিছনে হয়তো কেউ আসছে। আশেপাশের গাছগুলো কেমন যেন নড়ছিল। এমন অবস্থায় ইউসুফের অনেক ভয় করতে থাকে। কোনো উপায় না পেয়ে ইউসুফ জোরে জোরে দোয়া কালাম পড়তে থাকে আর বাড়ির দিকে আসতে থাকে। ভয়ে ভয়ে ইউসুফ বাড়ির কাছে আসতেই ওর মাকে দেখতে পারে। ওর মা লাইট হাতে ওর দিকে এগিয়ে আসছিল। ইউসুফকে দেখে ওর মা বলে, বাবা ইউসুফ, তুই নাকি বাঁশঝাড়ের দিকে গিয়েছিলি? তুই কি জানিস না ওটা ভয়ঙ্কর একটা জায়গা? তোর জন্য অনেক চিন্তা হচ্ছিল বলে তোর দিকে যাচ্ছিলাম। গরুটাকে কোথায় পেলি বাবা? মায়ের কথা ইউসুফ ওর মাকে সব ঘটনা খুলে বলে, আর গরুটাকে নিয়ে দুজনে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে ইউসুফ। সেদিন স্বপ্নে ইউসুফ একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে। ইউসুফ দেখে ওর দুই দিকে দুটো ভয়ঙ্কর রকমের অবয়ব ইউসুফকে বলছে, আমাদের আঘাত করার শাস্তি তুই পাবি, আমরা তো ছাড়বো না তোকে, ভয়ঙ্করভাবে মেরে ফেলবো। এরকম স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় ইউসুফের। ঘুম ভেঙে যাওয়ায় ইউসুফ ভাবে এটা কোনো একটা খারাপ স্বপ্ন হবে। এই বিষয়টাকে সে সিরিয়াসভাবে নেয় না, কিন্তু পরপর ওই একই স্বপ্নে ইউসুফ 3 দিন দেখে। 3 দিন দেখার পর এবার ইউসুফ বিষয়টাকে সিরিয়াস নেয়। ইউসুফের আপন বলতে কেউ নেই ওর মা ছাড়া। ইউসুফ ওর মাকে পুরো বিষয়টা জানালে ওর মা ইউসুফকে এক কবিরাজের কাছে নিয়ে যান। কবিরাজের কাছে যাওয়ার পর সেই কবিরাজ ইউসুফের মুখে সব ঘটনা শুনে উনি ওনার মতো করে খোঁজ নিয়ে ইউসুফকে বলেন, ইউসুফ, তোমাকে স্বপ্নে যারা দেখা দিয়েছে তারা দুজন পিশাচ শ্রেণীর জিন। জিন? জিনেরা আমাকে ভয় দেখাবে কেন? আমি তো ওদের কোনো ক্ষতি করিনি। ইউসুফের কথায় কবিরাজ বলে, ক্ষতি করেছ, তুমি মনের অজান্তে ওদের আঘাত করেছ। আঘাত করেছি? কখন আঘাত করলাম আর কোথায়? তখন কবিরাজ সব ঘটনা খুলে বলে। কবিরাজ বলে, 2-3 দিন আগে তোমার যে গরুটা হারিয়ে গিয়েছিল মনে আছে? সন্ধ্যার দিকে তোমার মায়ের হাত থেকে গরুটা ছুটে বাড়ির দিকে আসছিল। গরুটা একা একা বাড়িতেই আসতো, কিন্তু দুজন পিশাচ জিন তোমার গরুটাকে ওপর লোভ করে, আর গরুটাকে সেখান থেকে পথ ভুলিয়ে সেই বাঁশঝাড়ে নিয়ে যায়। ওরা গরুটাকে বাঁশঝাড়ে নিয়ে যাওয়ার কারণ হলো ওরা গরুটার রক্ত খাবে। ওদের প্ল্যান মতো ওরা গরুটাকে বাঁশঝাড়ের জঙ্গলে নিয়ে যেতে সক্ষম হয়। ওখানে যাওয়ার পিশাচ জিন দুটো সাপের রূপে গরুটার পা পেঁচিয়ে রক্ত খাবে। এরকম একটি সময় তুমি সেখানে পৌঁছে যাও আর নিজের গরুটাকে বাঁচাতে সেই সাপ দুটোকে আঘাত করো। সেই সাপ দুটো আসলে সাধারণ কোনো সাপ ছিল না, ওরা ছিল পিশাচ জিন। কবিরাজের কথা ইউসুফের মা ও ইউসুফ অনেক ভয় পেয়ে যায়, অবাকও হয়। ভয় পেয়ে ইউসুফ কবিরাজকে বলে, তাহলে এখন উপায় কি? আমি তো জানতাম না ওরা জিন, এখানে আমার তো কোনো দোষ নেই। হ্যাঁ, তুমি ভয় পেও না, এখানে তোমার কোনো দোষ নেই। তোমার গরুটাকে বাঁচাতে তুমি আঘাত করেছ, তোমার আঘাতে সেই জিন দুটো আহত হয়েছে। ওরা এখনো পুরোপুরি সুস্থ হয়নি বলে তোমার কাছে সামনাসামনি ক্ষতি করতে আসেনি, স্বপ্নে ভয় দেখিয়েছে। কবিরাজের কথা ইউসুফের মা বলল, কবিরাজ সাহেব, এখন কি করব? আপনি কিছু একটা করুন, আমার একটা মাত্র ছেলে, ওর কিছু হয়ে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? ওর তো কোনো দোষ নেই। কথাটা বলে ইউসুফের মা অনেক অনুরোধ করতে থাকে,
ইউসুফের মায়ের অনুরোধে কবিরাজ বলে, আপনারা শান্ত হন, আমি ওই জিন দুটোকে হাজির করে কথা বলি। এই বলে কবিরাজ সেই পিশাচ জিন দুটোকে হাজির করে। সেই জিন দুটি হাজির হয়ে বলে, কবিরাজ, আমাদের কেন হাজির করলি? তুই এই ছেলের বিষয়ে কথা বলবি জানি, আমরা এই বিষয়ে কিচ্ছু বলতে চাই না। ও আমাদের মেরেছে, এই জন্য আমরা ওকে শাস্তি দিব, মেরে ফেলবো। ওদের কথায় কবিরাজ বলেন, কেন? ওকে কেন শাস্তি দিবি? ওর কি কোনো দোষ আছে? দোষ তো তোদের। ও কি জানতো যে তোরা জিন? এখানে তো দোষ নেই, উল্টো তোদেরই দোষ, কারণ তোরা ওদের গরুটার রক্ত খাওয়ার জন্য জঙ্গলে নিয়ে গিয়েছিলি। কবিরাজের কথায় সে জিন দুটো বলে, আমরা তো বাড়ি থেকে গরুটা নিয়ে যাইনি, গরুটা একা পেয়ে পথ ভুলে জঙ্গলে নিয়ে এসেছি। আমরা যখন গরুটার রক্ত খাবো এমন একটা সময় ও আসে, ও লাঠি দিয়ে আমাদের মাথায় আঘাত করে। ওর তো বোঝা উচিত ছিল সাধারণ কোনো সাপ না আমরা। অথবা ও যদি আগে থেকে আওয়াজ করতো বা চিৎকার দিত, তবুও তো আমরা পালিয়ে যেতাম। ওদের কথায় কবিরাজ বললেন, আচ্ছা যা হবার হয়েছে, ও তো না বুঝে তোদের আঘাত করেছে, তোরা ওকে ছেড়ে দে। ওর স্বপ্নে হোক বা বাস্তবে, ওকে কখনো ভয় দেখাবি না। তখন জিনরা বলে, না, পারবো না, আমরা ওকে ছেড়ে যাব না, মানে যাব না। ওদের কথায় কবিরাজ বিড়বিড় করে কি জানি পড়তে থাকে আর ওদের শরীরে ফু দেয়। তখন জিনেরা রেগে গিয়ে কবিরাজকে বলে, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু, আমাদের চিনিস না, আমরা কিন্তু তোকে ছাড়বো না, আমাদের যেতে দে, নইলে তোর পরিবারকে শেষ করে দিব। ওদের কথায় কবিরাজ হাতে একটা বোতল নিলেন। কবিরাজের হাতে বোতল দেখে সেই জিন দুটো বলতে লাগলেন, ঠিক আছে, আমরা ওকে ছেড়ে যাচ্ছি, আর কখন আসবো না, যেতে দে আমাদের। ওদের কথায় কবিরাজ বলল, ঠিক আছে, আমি তোদের ছেড়ে দিলাম, এরপর আর কোনো ঝামেলা করিস না। কথাটা বলে কবিরাজ ওদের ছেড়ে দিলেন। ওদের ছেড়ে দিয়ে ইউসুফকে বললেন, ওরা তো চলে গেল, আশা করি কোনো সমস্যা হবে না, তবুও তুমি কিছুদিন সাবধানে থাকবে, বিশেষ করে রাতে কোথাও বের হবে না। কবিরাজের কথায় ইউসুফ রাজি হয়ে ওর মার সঙ্গে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর সত্যি সত্যি ইউসুফের সাথে আর তেমন কোনো ঘটনা ঘটে না। এভাবে কেটে যায় একটি মাস। এই এক মাসে তেমন কোনো ঘটনা না ঘটায় ইউসুফ আগের মতো কাজ শেষে বাজার শেষে রাতেই চলাফেরা করতে থাকে। একদিন ইউসুফের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ওয়াজ মাহফিল হয়। ওয়াজের কথা শুনে ইউসুফ সন্ধ্যার পর যান সেই ওয়াজ শুনতে। ওখানে গিয়ে ওয়াজ শুনতে শুনতে রাত অনেক গভীর হয়ে যায়। ওয়াজ শেষ হয় ইউসুফ উঠে বাড়ির দিকে আসতে থাকেন। তখন ইউসুফের সামনে এবং পিছনে দুজন লোক ছিল, তারাও ওয়াজ শুনতে গিয়েছিল। তো এভাবে বাড়ির দিকে আসতে আসতে হঠাৎ বৃষ্টি নেমে আসে। বৃষ্টি আসায় ইউসুফ একটা বন্ধ দোকানের বাইরে ছাউনির ভেতরে গিয়ে দাঁড়ায়। ইউসুফ ওখানে দাঁড়িয়ে ভাবতে থাকে, বৃষ্টি শুরু হলো, না জানি কখন শেষ হয়, রাতও গভীর হয়ে গেছে, কি করার, এখন অপেক্ষা করে দেখি কখন বৃষ্টি থামে। এই ভেবে ওখানে অপেক্ষা করতে থাকে। এইভাবে কেটে যায় 1 থেকে 1.5 ঘন্টা। 1 থেকে 1.5 ঘন্টা যাওয়ার পর যখন বৃষ্টি থামে না, তখন ইউসুফ ভাবেন, বৃষ্টি থামার জন্য অপেক্ষা করা ঠিক হবে না, রাত অনেক হয়ে গিয়েছে, মা নিশ্চয় আমার জন্য চিন্তা করছে, আমাকে বৃষ্টিতে ভিজে বাড়িতে যেতে হবে। তো কথা মতো ইউসুফ তাই করলেন, বৃষ্টিতে ভিজে বাড়ির দিকে যেতে লাগলেন। রাস্তা তখন একদম ফাঁকা, একটা মানুষও নেই। বাড়ির দিকে আসার সময় হঠাৎ ইউসুফ ও তার সামনে কিছু কালো ছায়া দেখতে পেলেন। মনে হলো কালো ছায়াগুলো কাউকে ঘিরে রাখছে। কালো ছায়া দেখে ইউসুফের মধ্যে ভয় চলে আসে। তখন ইউসুফ লাইটটা মেরে বলে ওঠে, কে ওখানে? কথাটা বলে একটু এগোতেই দেখতে পারে সেখানে কালো ছায়াগুলো আর নেই। ওখানে আহত হয়ে পড়ে আছে একজন সুন্দরী নারী। বৃষ্টির মধ্যে আহত অবস্থায় এই মেয়েকে দেখে ইউসুফ বলে, কে আপনি? এই বৃষ্টির মধ্যে এখানে আহত হয়ে পড়ে আছেন কেন? কিন্তু ইউসুফের কথায় সেই মেয়েটা কোনো উত্তর দেয় না। এটা দেখে ইউসুফ বুঝতে পারে মেয়েটা কথা বলার মতো অবস্থায় নেই। মেয়েটার অবস্থা খারাপ দেখে ইউসুফ ওকে ধরাধরি করে কষ্ট করে কোনোভাবে বাড়িতে নিয়ে গেলেন। সেই সুন্দরী মেয়েটাকে বাড়িতে নিয়ে আসায় মা বলল, বাবা ইউসুফ, এই বৃষ্টির মধ্যে এত রাতে বাড়িতে ফিরলি, তোর জন্য চিন্তা হচ্ছিল, কিন্তু মেয়েটাকে, ওর শরীরে সব কিসের দাগ? মায়ের কথার জবাবে ইউসুফ বলল, মা, আমি ওয়াশরুম আসার সময় রাস্তায় এই মেয়েটাকে আহত অবস্থায় পাই। মেয়েটা যে কথা বলবে সেই অবস্থায়ও নেই ওর। ধরো তো ওকে আগে নিয়ে সুস্থ করি, তারপর না হয় জানা যাবে কেউ। ইউসুফের কথায় ওর মা তাই করলেন। মেয়েটাকে ঘরে নিয়ে বিছানায় শুইয়ে দিলেন এবং অনেক সেবা করলেন। মেয়েটা অনেক আহত হওয়ায় সেই রাতে তেমন কথা বলতে পারেনি। পরদিন সকালবেলা ওই মেয়েটা ইউসুফের মা ও ইউসুফকে ডেকে তুলেন। মেয়েটার ডাকে ওদের ঘুম ভেঙে যায়। তারপর ওরা বলে, আরে তুমি সুস্থ হয়ে গিয়েছো? রাতে তো অনেক অসুস্থ ছিল, তাই তুমি কথাও বলতে পারোনি, আমরা তোমার পাশেই বসেছিলাম, কিন্তু হঠাৎ করে কি জানি হলো, গভীর ঘুম পেল আর ঘুমিয়ে গেলাম। ইউসুফের মায়ের কথায় মেয়েটা বলল, আপনাদের যে কি বলে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। আমার বাড়ি আপনাদের গ্রাম থেকে 3-4 গ্রাম পরে। আমাদের গ্রামের এক তান্ত্রিকের ছেলে আমাকে পছন্দ করত, আমাকে বিয়ের জন্য পাগল ছিল,
কিন্তু আমার মা বাবা ওই তান্ত্রিকের ছেলের সাথে আমার বিয়ে দিবে না। আমার মা বাবা আমাকে অন্য কোথাও বিয়ে দেওয়ার চেষ্টা করলে ওই তান্ত্রিক তার পালিত জিনদের দিয়ে আমাকে বিয়ে ভেঙে দেয়। এভাবে চলতে থাকে। একসময় তান্ত্রিক আমাকে বাধ্য করে ওর ছেলেকে বিয়ে করার জন্য। কিন্তু আমি ওর ছেলেকে বিয়ে করব না বলে বাড়ি থেকে পালিয়ে আসি। কিন্তু তান্ত্রিকের সাথে থাকা জিনদের চোখ ফাঁকি দিতে পারিনি। তান্ত্রিকের জিনেরা আমাকে ধরে ফেলে আর আঘাত করতে থাকে। এমন সময় আপনার ছেলে আসে আর ওরা পালিয়ে যায়। আপনার ছেলে সময় মতো না আসলে আমি হয়তো মারাই যেতাম। মেয়েটার কথা শুনে ইউসুফের মা বলে, আল্লাহ যে কার ওসিলায় কাকে বাঁচায় কেউ জানে না। তুমি মা তুমি মা আমার এখানে 2-1 দিন থাকো, পুরোপুরি সুস্থ হও, তারপর বাড়িতে যেও, অথবা তোমার কোনো আত্মীয়ের বাড়িতে যেও। ইউসুফের মায়ের কথায় মেয়েটা খুশি হয়ে বলে, আপনাদের মন অনেক ভালো। মেয়েটার কথায় ইউসুফ বলেন, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয়, এটাই নিয়ম, এটাই আল্লাহর আদেশ। আপনি হাত মুখ ধুয়ে আসুন, একসাথে বসে খাবার খাবো। ইউসুফের কথায় মেয়েটা তাই করলেন। হাত মুখ ধুয়ে খাবার খেতে আসলেন। খাবার খাওয়ার সময় ইউসুফের মা বললেন, আমরা তো গরিব মানুষ, তোমাকে কি খেতে দেবো বলো মা, আমাদের তো ভালো মন্দ কোনো খাবারও দিতে পারছি না তোমাকে। উনার কথায় মেয়েটা বলল, আপনাদের সামর্থ্য অনুযায়ী আমাকে যা খেতে দিয়েছেন আমি তাতেই অনেক খুশি। খাবার কোনো বিষয় না, আপনাদের ব্যবহার আমার অনেক ভালো লেগেছে। যাই হোক, কথা বলতে বলতে খাবার নিয়ে এলেন সবাই। খাওয়া শেষ করে ইউসুফ ওর মাকে বললেন, মা আমি গরুটাকে নিয়ে মাঠে গেলাম, একবারে দুপুরে ফিরব। তখন মেয়েটা ইউসুফের কাছে গিয়ে বলল, আমাকে আপনার সাথে নিয়ে যাবেন, আমি আপনাদের গ্রামটা একটু ঘুরে দেখব। মেয়েটার কথায় ইউসুফ বললেন, গ্রাম ঘুরে দেখবেন, ঠিক আছে তাহলে চলুন। কথাটা বলে ইউসুফ গরুটা নিয়ে রওনা দিলেন, সাথে মেয়েটাকে নিয়ে। তো কথা মতো বেশ কিছুক্ষণ পর ওরা মাঠে গিয়ে পৌঁছায়। মাঠে পৌঁছানো ইউসুফ গরুটাকে বেঁধে রাখে আর মেয়েটাকে নিয়ে পুরো গ্রাম ঘুরে বেড়ায়। মেয়েটাও মুগ্ধ হয়ে দেখতে থাকে। গ্রামটা ঘুরে ইউসুফ মেয়েটাকে নিয়ে একটা গাছের নিচে বসে। সেখানে বসে ইউসুফ মেয়েটাকে জিজ্ঞাসা করে, কেমন লাগলো আমাদের গ্রাম? ওর জবাবে মেয়েটা বলে, অনেক সুন্দর। তখন ইউসুফ মেয়েটিকে জিজ্ঞাসা করে, আপনার নাম কি? তখন মেয়েটা বলে, আমার নাম ইয়ামিনী। মেয়েটার কথা ইউসুফ বলে, আপনার চেহারার মতো আপনার নামটাও অনেক সুন্দর। যাই হোক, চলুন দুপুর হয়ে আসছে, বাড়িতে যাই। কথাটা বলে ইউসুফ মেয়েটাকে নিয়ে বাড়িতে আসলেন। বাড়িতে এসে গোসল করে নামাজ শেষে খাবার খেতে এসে ইউসুফ ওর মাকে বললেন, মা মাছ কোথায় পেলে? ইউসুফের কথায় ওর মা বলল, মাছ কোথায় পেলাম মানে? তুই না মাছটা পাঠিয়ে দিয়েছিলি। কি বলো মা, আমি আবার কখন মাছ পাঠিয়ে দিলাম? ইউসুফের কথায় ওর মা বলে, আরে তুই গরু নিয়ে মাঠে যাওয়ার পর একটা ছেলে এসেছিল, এসে মাছটা দিয়ে গেল আর বলল তুই নাকি মাছটা দিতে বলেছিস। ছেলেটা আরও বলল ও মাছ বিক্রি করে, মাছটা রাখতে, পরে তোর সাথে দেখা হলে তোর কাছ থেকে টাকাটা নিয়ে নিবে। মায়ের কথা ইউসুফ বলল, কই আমি তো কাউকে মাছ দিতে বলিনি, কে আসলো আবার? ইউসুফের কথায় ওর মা বলল, ধুর এসব চিন্তা বাদ দে তো, যে মাছটা দিয়ে গেছে তোর সাথে দেখা হলে টাকা চাইবে, টাকাটা দিয়ে দিস। মায়ের কথা ইউসুফ আর কথা না বাড়িয়ে বললেন, হ্যাঁ সেটাই, নাও নাও, তুমিও নাও, একসাথে সবাই খাই। এই বলে তিনজন মিলে দুপুরের খাবারটা খেয়ে নিল। খাবার শেষে ইউসুফ যথারীতি কাজগুলো করছিলেন। সন্ধ্যা হওয়ার আগে গরুটা বাড়িতে নিয়ে আসলেন। সেদিন রাতের ঘটনা। রাতের খাবার শেষে সবাই ঘুমিয়ে যাওয়ার কিছুক্ষণ পর সেই ইয়ামিনী মেয়েটা ইউসুফকে ও তার মাকে ডেকে তোলে। মেয়েটার ডাকে ইউসুফ ও তার মা উঠলে সে বলে, আমি একটা স্বপ্ন দেখেছি। তখন ইউসুফ জিজ্ঞাসা করে, কী স্বপ্ন, ভয় পেয়েছেন নাকি? তখন মেয়েটা বলে, না ভয়ঙ্কর স্বপ্ন না, আমি দেখলাম আপনার এই ঘরের পিছনে যে গাছটা, ওই গাছটার নিচে গুপ্তধন আছে আর সেটা কেউ তোলার চেষ্টা করছে। মেয়েটার কথা ইউসুফ বলেন, ধুর এটা আবার বাস্তবে হয় নাকি, ওটা নিশ্চয়ই স্বপ্ন, আপনি ঘুমান। তখন মেয়েটা বলে, আমি মাঝে মাঝে এমন অনেক স্বপ্ন দেখি যা সত্যি হয়, আপনারা চলুন ওই গাছের নিচে, মাটিটা খুঁড়ে দেখতে হবে সত্যিই কিছু থাকতে পারে। মেয়েটার কথা ইউসুফ ও তার মা যেতে চায় না, কিন্তু মেয়েটার জোরাজোরিতে সেখানে যায়। ঘরের পিছনের গাছটার কাছে যাওয়ার পর ইউসুফ সেখানকার মাটি সরিয়ে অবাক হন, কারণ সেখানে সত্যি সত্যি একটা পিতলের পাত্র ছিল। সেই পাত্রটা পাওয়ার পর ওরা ঘরে নিয়ে আসে। ঘরের ভিতরে আসে, পাত্রের মুখটা খুললে ওরা দেখে তার ভিতরে সোনার কয়েন রাখা। সোনার কয়েন দেখে তো ইউসুফ ও তার মা চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন সেদিকে। তখন মেয়েটা বলে, দেখলেন আমার কথা তো বিশ্বাস করছিলেন না, এখন বিশ্বাস হলো? এখন এগুলো আপনাদের ঘরের খাটের নিচে পুঁতে রাখুন, বাকিটা কাল সকালে দেখা যাবে। মেয়েটার কথা মতো ইউসুফ সেটাই করলেন। সোনার কয়েনওয়ালা পাত্রটা মাটির খাটের নিচে সোনার কয়েনওয়ালা পাত্রটা খাটের নিচে মাটিতে পুঁতে রাখলেন। পরদিন সকাল হলে সেই মেয়েটার কথা মতো পাত্রটা আবার বের করা হলো। ওটা বের করার পর মেয়েটা বলেন, 2 দিন হয়ে গেল, আমি তো আজ চলে যাব। আমার খুব ভালো লেগেছে স্বপ্নটা দেখে, আপনাদের এই সোনার কয়েনগুলো তো পেতে সাহায্য করলাম। এগুলো আস্তে আস্তে বেচে আপনাদের ঘর বাড়ি ঠিক করবেন। মনে রাখবেন,
এগুলো একবারে বিক্রি করতে যাবেন না, আস্তে আস্তে বিক্রি করবেন। মেয়েটার কথা ইউসুফের মা বললেন, এগুলো পেতে তুমি আমাদের সাহায্য করলা, এখান থেকে তোমার অধিকার আছে, তুমি এখান থেকে তোমার ইচ্ছে মতো সোনার কয়েন নিয়ে যাও। ওনার কথায় মেয়েটা বলে, না, আপনারা আমাকে থাকতে দিয়েছেন, খেতে দিয়েছেন, আমাকে সুস্থ করেছেন, আমি এতেই খুশি। আমি আজকে চলে যাচ্ছি, আমি মাঝে মধ্যে আপনাদের কাছে আসব, যদি বেঁচে থাকি। মেয়েটার কথায় ইউসুফ মেয়েটার কাছে গিয়ে কপালে হাত বুলিয়ে দিয়ে বলেন, হ্যাঁ রে মা, তোর তো বাড়িতে যেতে সমস্যা, ওই তান্ত্রিকের ছেলেকে তো বিয়ে করতে রাজি না। আমার ছেলে ইউসুফেরও বিয়ের বয়স হয়ে গেছে, তুই আমার ছেলের বউ হয়ে এখানেই থেকে জানা। ইউসুফের মায়ের কথায় সে মেয়েটা বলেন, এটা তো সম্ভব না, আমার মা বাবাকে না জানিয়ে তো আমি এটা করতে পারবো না, আমাকে মাফ করবেন, আমি এখন চলে যাচ্ছি, আপনাদের জন্য দোয়া থাকবে সব সময়। কথাটা বলে চলে যায় মেয়েটা। মেয়েটা যাওয়ার পর ইউসুফ ওর কথা মতো একটা সোনার কয়েন বিক্রি করে। এরপর থেকে আস্তে আস্তে বাকি কয়েনগুলোও বিক্রি করতে থাকে। এভাবে কেটে যায় অনেকটা দিন। কয়েকদিন পর একদিন রাতে ইউসুফ তার রাত করে বাড়িতে আসে। বাড়িতে এসে দেখে ওর মায়ের গলা চেপে ধরে রাখছে দুটো কালো অবয়ব। এটা দেখে ইউসুফ চিৎকার দিয়ে ওর মায়ের কাছে দৌড়ে যায়। তখন সেই কালো অবয়ব দুটো সেখান থেকে চলে যায়, আর যাবার সময় বলে যায়, আর একটু দেরি করে আসলে তোর মায়ের আজকেই ক্ষতি করতাম। কথাটা বলে ওরা চলে যাওয়ায় ইউসুফ বুঝতে পারে এই দুজন সেই পিশাচ জিন যাদের সে সাপরূপে আঘাত করেছিল। সেই পিশাচ জিন দুটো চলে যাওয়ার পর ইউসুফ দৌড়ে ওর মায়ের কাছে যায়। মায়ের কাছে গিয়ে ওর মাকে বলে, মা ভয় পেও না, তোমার কিছু হবে না, এই তো আমি আসছি। কথাটা বলে মাকে ধরে বিছানায় শুইয়ে দেয় আর বলে, মা কি হয়েছিল বলো তো। ইউসুফের কথায় ওর মা বলে, জানি না বাবা, হঠাৎ কি থেকে কি হয়ে গেল। আমি রান্নাঘর থেকে রান্না করে ঘরে আসছিলাম, তখন দেখি আমার ঘরের সামনে দুটো অবয়ব দাঁড়িয়ে আছে। আমি সেই অবয়ব দুটোকে দেখে চিৎকার দিতে যাব, ঠিক তখনই সেই অবয়ব দুটো আমাকে ধরে ফেলে আর বলে, আজকে সুযোগ পেয়েছি, তোর ছেলে আমাকে আঘাত করেছিল, এখন কই যাবি তুই। কথাটা বলে আমার গলা চেপে ধরলো, আর তখনই তুই চলে আসলি। মায়ের কথায় অনেক রাগ হয়েছিল তখন সেই পিশাচ জিন দুটোর উপরে। সেই জিন দুটো মায়ের গলা চেপে ধরেছে, সেখানে আঙুলের দাগ বসে আছে, ব্যথা করছে। মায়ের এমন অবস্থা দেখে ইউসুফ বলল, মা তোমার জন্য ব্যথার ওষুধ নিয়ে আসতে হবে, আমি বাজারে গিয়ে নিয়ে আসি। ইউসুফের কথায় ওর মা বলল, না বাবা যাস নে, ওরা তোর ক্ষতি করতে পারে। মায়ের কথায় ইউসুফ বললেন, আল্লাহর রহমতে কিছুই হবে না, আমি চিন্তা করো না, বরং তোমাকে একা রেখে যাওয়া ঠিক হবে না। আমি পাশের বাসার চাচিকে বলে যাই, আমি বাজার থেকে না ফেরা পর্যন্ত উনি যেন তোমার সাথে থাকে। কথাটা বলে ইউসুফ ওর চাচিকে বলে আর তারপর বাজারে চলে গেল। বাজারে যাওয়ার সময় কোনো ঘটনা ঘটেনি। ইউসুফ মায়ের জন্য ওষুধ নিয়ে বাড়িতে ফেরার পথে হঠাৎ রাস্তার মধ্যে একটা সাপ ফনা তুলে ইউসুফের দিকে তাকিয়ে রইল। সাপটা বেশ অদ্ভুত। অদ্ভুত রকম সাপ দেখে ইউসুফ মনে মনে বলল, এটা কোনো সাধারণ সাপ নয়, বুঝতে পেরেছি, এটা নিশ্চয় ওই পিশাচ দুটোর মধ্যে একটা। আমার মাকে আঘাত করার পর এখন আমাকে ভয় দেখাতে আসছে। আমার মায়ের গলা চেপে ধরার শাস্তি এখন দিব, আজকে যা হবার হবে। কথাটা বলে ইউসুফ একটা লাঠি নিয়ে সেই সাপটিকে আঘাত করতে লাগলেন আর বলতে লাগলেন, এখন কোথায় পালাবি, আমার মায়ের উপর হাত তুলেছিলি না, এখন মর তুই, সাপ রূপেই মর। কথাটা বলে আরও কয়েকটা আঘাত করে সাপটিকে সেখানেই ফেলে বাড়িতে চলে যায় ইউসুফ। বাড়িতে এসে ওর মাকে ওষুধ খাইয়ে দেয় আর নিজেও খেয়ে ঘুমিয়ে পড়ে। ইউসুফ ঘুমিয়ে পড়ার পর একটা স্বপ্ন দেখে। ইউসুফ দেখে ও একটা অন্যরকম জায়গায়, ওর সামনে লাশের খাটলির মতো একটা জায়গায় একটা বাচ্চার লাশ রাখা। সেই বাচ্চাটির পাশে কয়েকজন মহিলা মানুষ কান্না করছে, ওদের মুখ দেখা যাচ্ছিল না। এদিকে তখন ইউসুফের কাছে উঁচু লম্বা 3-4টা অবয়ব আসে। ওরা এসে ইউসুফকে বলে, দেখ, ওই দেখ, কত সুন্দর ফুটফুটে বাচ্চাটাকে মেরেছিস তুই। ওদের কথা শুনে ইউসুফ স্বপ্নের মধ্যে বলে, আমি আমি আবার কখন মারলাম, না না, আমি কিছু করিনি। তখন সেই অবয়বগুলো বলে, তুই মেরেছিস, এই জন্য তোর শাস্তি হবে, কঠিন শাস্তি, তোকে আমরা এত সহজে ছাড়বো না। ওদের এমন কথা শুনে ইউসুফের ঘুম ভেঙে যায়, আর ইউসুফ দেখে স্বপ্নে দেখা সেই অবয়বগুলো তার পাশে দাঁড়িয়ে আছে। স্বপ্নে দেখা অবয়বগুলোকে বাস্তবে দেখে ইউসুফ চিৎকার করেন, কিন্তু ওর গলা দিয়ে কোনো আওয়াজ বেরোয় না। শুধু চিৎকার না, ইউসুফ নড়াচড়াও করতে পারছিল না। এমন অবস্থায় সেই অবয়বগুলো ইউসুফকে ধরে, আর তখনই ইউসুফ বেহুশ হয়ে যায়। ইউসুফের যখন হুঁশ আসে তখন সে দেখে সে অন্যরকম একটা জায়গায়, আর ওর পাশে দাঁড়িয়ে আছে অনেক লম্বা লম্বা অবয়ব। ওদেরকে দেখে ইউসুফ বলে, আমি কোথায়, এটা কোন জায়গা, আপনারাই বা কারা। ইউসুফের কথায় ওরা বলে, এটা জিন রাজ্য, আর এখানে যাদের দেখছো সবাই জিন। তোকে ধরে নিয়ে আসা হয়েছে কারণ তুই আমাদের একজন জিনকে হত্যা করেছিস। ওদের কথা ইউসুফ বলে, আমার কি দোষ,
ওরাই তো আমার আর আমার মায়ের ক্ষতি করতে চেয়েছিল। আমার মাকে আঘাত করার রাগে আমি ওকে আঘাত করেছি। আমাকে যেতে দিন, আমাকে ছেড়ে দিন। তখন সেই জিনরা বলে, না, তোকে ছাড়বো না। তোকে আমরা আমাদের জিন তোকে আমরা আমাদের জিনদের সর্দার, মানে উনি মহিলা, তাই ওনাকে আমরা রানীমা বলি, সেই রানীমার কাছে নিয়ে আসছি। উনি তোর বিচার করবে। তোর ভাগ্য ভালো, তোকে এখনও আমরা মারিনি। তোকে মারলে রানীমার কাছে জবাব দিতে হতো। তাই আমরা এখনও তোর ক্ষতি করিনি, তোর বিচারের অপেক্ষা করছি। এই যে সকল জিনপরীরা এখানে উপস্থিত হয়েছে, এখন আমাদের রানীমা আসবে তোর বিচার করার জন্য। ওই তো আসছে রানীমা, এই দাঁড়া। জিনদের কথায় ইউসুফ দাঁড়িয়ে গেলেন। তার শরীর ভয়ে কাঁপছিল। ওদিকে সুন্দর একটা রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আসলেন রানীমা। পরীর রানীমা বেরিয়ে আস্তে আস্তে ইউসুফের কাছে আসলো। ইউসুফ চোখ বড় বড় করে সেই রানীর দিকে তাকিয়ে আছে, কেননা এটা তো ইয়ামিনী নামে সেই মেয়েটা, যে মেয়েটাকে ইউসুফ আহত অবস্থায় বাড়িতে নিয়ে গিয়ে সুস্থ করেছিল। তাহলে ইয়ামিনী কোনো মানুষ না, পরীর রানী? ইউসুফ অবাক হয়ে ইয়ামিনীর দিকে তাকিয়ে আছে। ওইদিকে পরীর রানী ইয়ামিনী, সেও ইউসুফকে দেখে অবাক হয়ে জিনদের জিজ্ঞাসা করলো, এই, একে কেন ধরে এনেছো? ওর অপরাধ কি? ওনার কথায় জিনরা সব ঘটনা খুলে বলল। সব সব শুনে পরীর রানী বলে, আমি তোমাদের সব কথা শুনলাম। তোমাদের কথা কতটুকু সত্য এটা আমাকে যাচাই করতে হবে। তোমরা আমার কাছে কালকে আসবে। কাল এই ছেলেটার বিচার হবে। কাল পর্যন্ত এই ছেলেটা আমার কাছে থাকবে। তোমরা ওকে আমার কাছে রেখে চলে যাও। পরীর রানী ইয়ামিনের কথায় সে জিনরা ওখান থেকে চলে গেল। তখন পরীর রানীর পাহাদার জিনরা ইউসুফকে ধরে প্রাসাদের ভিতরে নিয়ে গেলেন। প্রাসাদের ভিতরে যাওয়ার পর একটা রুমে ইউসুফকে রাখলেন। আর ঠিক কিছুক্ষণ পর সেখানে আসলেন পরীর রানী ইয়ামিনী। ইয়ামিনীকে দেখে ইউসুফ দাঁড়িয়ে গেলেন। তখন পরীর রানী ইউসুফের কাছে গিয়ে বলল, কি, আমাকে দেখে অবাক হচ্ছ? ওর কথায় ইউসুফ মাথা নাড়িয়ে বলল, তুমি তাহলে মানুষ না, তুমি পরীর রানী? ইউসুফের কথা ইয়ামিনী বলল, হ্যাঁ, আমি মানুষ না, আমি পরীর রানী। ইয়ামিনীর কথা ইউসুফ কি বলল বুঝতে পারছে না। এদিকে তখন পরীর রানী ইয়ামিনী ইউসুফকে বললেন, ইউসুফ, আমাকে দেখে অবাক হচ্ছ তাই না? তোমার মনে নিশ্চয় অনেক প্রশ্ন। আমি তোমার সব প্রশ্নের উত্তর দিচ্ছি। তার আগে তুমি খাবার খেয়ে নাও। এই, কে আসো? ইউসুফের জন্য খাবার নিয়ে আসো। ওনার কথায় দুজন পরী সুন্দর করে মিষ্টি জাতীয় খাবার আর ফলমূল নিয়ে আসলেন। খাবার নিয়ে আসার পর ইয়ামিনী বললেন, ইউসুফ, খাও, খেয়ে নাও, তারপর তোমাকে সব ঘটনা বলি। ওনার কথা ইউসুফ বললেন, আমার খেতে ইচ্ছে করছে না, আমি কিছু খাবো না। তখন ইয়ামিনী বললেন, তুমি ভয় পাচ্ছ কেন? আমি এই রাজ্যের সকল জিনপুরীর রানী। আমি থাকতে কেন ভয় পাচ্ছ? তুমি খাবার খাও, তারপর আমি তোমাকে সব ঘটনা বলি। ইয়ামিনীর কথা ইউসুফ ভয়ে ভয়ে কিছুটা খাবার খেলো। খাবার শেষে ইয়ামিনী ইউসুফকে বলল, ইউসুফ, আমাকে নিয়ে তোমার মনে অনেক প্রশ্ন, সেটা আগে থেকেই বলি। আমি পরীর রানী। আমার বাবা এখন বেঁচে নেই। আমার বাবা যখন বেঁচে ছিল তখন ওনার সাথে বন্ধুত্বের হয় একজন মানুষের, সেই সুবাদে ওনার সাথে পরিচয়। আমি মাঝে মধ্যে বাবার বন্ধুর সেই বাড়িতে খোঁজ নিতে যেতাম। একদিন বাবার বন্ধু সেই মানুষটার মেয়ের বিয়ের জন্য আমাদের বাড়িতে যায়। ওখানে যাবার পর বিয়ে শেষে যখন বাড়ি ফিরছিলাম, পথে আমার শত্রু রাজ্যের জিনরা আমার উপরে এবং আমার সৈন্যদের উপরে আক্রমণ করে। ওরা হঠাৎ করে আমাদের উপর আক্রমণ করায় আমার জিন সৈন্যরা সেখানে তাদের হাতে মারা যায়। ওরা আমার সৈন্য জিনদের মারার পর যখন আমাকে মারবে, তখন আমি দূরে একজন মানুষকে দেখতে পারি। দূরের মানুষটা দেখে আমি অদৃশ্য থেকে মানুষের রূপ নিই। আমি মানুষের রূপ নেওয়ার পরেও ওরা আমাকে কালো ছায়ার রূপ নিয়ে আঘাত করতে থাকে। ওরা আমাকে মেরে ফেলতো। এমন একটা সময় তুমি আসো সেখানে, আর আমাকে তোমার বাড়িতে নিয়ে যাও। তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাওয়ার পর সেদিন রাতে আমার বাকি সৈন্যরা আমার কাছে আসে, আর তোমার মা ও তোমাকে গভীর ঘুম পাড়িয়ে দেয়। তোমরা যখন গভীর ঘুমেছিলে, তখন আমার জিন সৈন্যরা একজন হেকিম জিনকে নিয়ে আসে, আর তিনি আমার চিকিৎসা করে আবার চলে যায়। পরদিন সকালে আমি যখন তোমার সাথে গ্রাম ঘুরতে যাই, তখন আমার জিনেরা মানুষের রূপ নিয়ে তোমার বাড়িতে মাছ দিয়ে আসে। শুধু মাছ না, তোমার ঘরের পিছনে যে পাত্রটা পেয়েছো সেটার ভিতরে সোনার কয়েন ছিল, ওগুলো আমারই। আমি তোমাদের উপর খুশি হয়ে ওটা দিয়েছিলাম। আমি সেদিন তোমাদের কাছে মানুষ রূপেই বিদায় নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম পরের বার গিয়ে তোমাদের বলবো আমি মানুষ না, আমি পরীর রানী। কিন্তু তার আগেই তুমি এখানে চলে আসলে। এখন বলো তো, তোমাকে আমার রাজ্যের জিনেরা ধরে নিয়ে আসলো কেন? পরীর রানী ইয়ামিনীর কথা ইউসুফ বললেন, বিশ্বাস করেন ইয়ামিনী, আমি ইচ্ছে করে ওই জিনটাকে মারিনি। কথাটা বলে ইউসুফ ওই পিশাচ জিন দুটোর কথা বলল। ইউসুফ আরও বললেন, ওরা আমার মাকে আঘাত করেছে। আমাকে আবার সাপরূপে ভয় দেখাতে আসছিল, তাই তো ওকে আঘাত করেছিলাম, আরও মারা গেছে। ইউসুফের কথা ইয়ামিনী একটা অবাক করা কথা বললেন। ইয়ামিনী বললেন, ইউসুফ, তোমার কথাও ভুল হয়েছে।
তুমি যা ভাবছো আসলে তা ঘটেনি। তুমি হয়তো ভাবছো ওই পিশাচ জিন দুটোর একটাকে আঘাত করেছো, কিন্তু না, তুমি যাকে আঘাত করে মেরেছো সে অন্য একটা জিনের সন্তান। তুমি কোনো পিশাচ জিনকে মারোনি, মেরেছো আমাদের রাজ্যের একটা জিনের সন্তানকে। কি কি বলেন ইয়ামিনী? আমি তো ভাবছিলাম ওই পিশাচ জিন, তাই তো রেগে মেরেছি। আমি তো জেনে এই কাজটা করিনি। আপনি তো পরীর রানী, আমি তো আপনাকে সবটা বললাম, আপনি ওনাদের বুঝিয়ে বলুন। ইউসুফের কথা ইয়ামিনী বললেন, ইউসুফ, জিনদের কাজকর্ম, বিচার সালিশ এগুলো সঠিক নিয়মভাবে মেনে হয়। আমি তো তোমার বিষয়ে সব জানি। কাল তোমার বিচার হবে, তুমি ভয় পেও না। তোমার বড় ধরনের কোনো শাস্তি দেওয়া হবে না, তোমাকে কোনো ছোটোখাটো একটা শাস্তি দেওয়া হবে। তোমার কোনো ভয় নেই। আজকে তুমি খাবার খেলে, আমি এখন তোমাকে স্পর্শ করলে তোমার ঘুম আসবে, আর ঘুম ভেঙে যাবে কালকে বিচার হবার সময়। কথাটা বলে ইয়ামিনী ইউসুফের কপালে হাত রাখে, আর সাথে সাথে ইউসুফ ঘুমিয়ে পড়ে। ইউসুফ ঘুমানোর পর কথা মতো পরদিন বিচারের আগে জেগে গেলেন। ইউসুফ জেগে যাওয়ার পর ওকে নিয়ে যাওয়া হলো সকল জিন পরিদের সামনে। সেখানে তখন ইয়ামিনী ওই জিনটাকে বললেন, তুমি বলো, ওকে কেন ধরে নিয়ে আসছো? ওর অপরাধ কি? তখন সেই জিনটা বলে, রানীমা, আমার ছেলেটা মানুষদের দুনিয়া অনেক পছন্দ করত, তাই ও মাঝে মধ্যে মানুষদের দুনিয়ায় যেতে চাইতো। আমি সাথে করে নিয়ে যেতাম আর নিয়ে চলে আসতাম। কিন্তু 2 দিন আগে আমি কাজে দূরে থাকায় আমার ছেলেটা একা একা মানুষদের দুনিয়াতে ঘুরতে যায়। তখন ও সাপ রূপে চলাফেরা করছিল। ও সাপ রূপে চলায় ওই ছেলেটা ওকে দেখে আঘাত করতে করতে মেরে ফেলে। জিনটার কথা ইয়ামিনী বলল, আমি এই বিষয়টা খোঁজ নিয়েছি। তোমরা সবাই জানো, আমার বাবার মতো আমিও ন্যায়ের পথে বিচার করি। আমরা জিন, আমরা অনেক পশু প্রাণীর রূপ নিয়ে চলতে পারি, কিন্তু আমাদের বোঝা উচিত ওরা মানুষ। ওরা কিন্তু বুঝতে পারে না আমরা জিন প্রাণের রূপে আছি। তোমার ছেলেটা সাপ রূপে ওনার রাস্তার সামনে ছিল, ফনা তুলে, তাই উনি বুঝতে পারেননি। মানুষরা তো সাপকে দেখে ভয় পাবে, এটাই স্বাভাবিক। সবার মতো এই ছেলেটা তাই করেছে, তোমার ছেলেটাকে সত্যিকারের সাপ ভেবে মেরেছে। এই কাজ ও পুরোপুরি দোষ দেওয়া ঠিক না। এই বলে ইয়ামিন ইউসুফের দিকে তাকিয়ে বলে, শোনো, আমরা তোমার এই কাজের জন্য তোমাকে পুরোপুরি দোষী করছি না, কিন্তু তোমারও একটু হলেও ভুল আছে। তোমার বোঝা উচিত ছিল সাপটা অন্য সাপদের তুলনায় একটু অন্যরকম, একটু অদ্ভুত। তুমি যেহেতু না জেনে কাজটা করেছো, সেই জন্য আমি তোমাকে হত্যার অপরাধে মৃত্যুদণ্ড দিলাম না। তোমার শাস্তি, তুমি দীর্ঘ 10টা বছর এই জিন রাজ্যে বন্দি থাকবে, আর এই 10 বছর আমি যা বলবো তাই করবে। আমি খোঁজ নিয়ে দেখেছি তোমার বাড়িতে তোমার মা আছে। তুমি এটা নিয়ে চিন্তা করো না। আমার একটা জিন তোমার রূপ নিয়ে তোমার মায়ের কাছে গিয়ে বলবে, মা, আমি শহরে একটা চাকরি পেয়েছি, এখন থেকে শহরে থাকবো, আর প্রতি 7 দিন পর পর বাড়িতে আসবো। এটা বলে আসার পর প্রতি 7 দিন পর পর আমার একটা জিন তোমার মায়ের কাছে যাবে, সেই দিনটা থাকবে, তারপর আবার চলে আসবে। পরীর রানী ইয়ামিনের কথায় সকল জিনেরা চলে যায়, কারণ পরীর রানীর মুখের উপরে কথা বলার সাহস কারো নেই। এতে তাদের শাস্তি হবে। সবাই চলে যাওয়ার পর ইউসুফকে ধরে আবার ইয়ামিনের সাথে নিয়ে যাওয়া হয়। ইয়ামিনী, এটা আপনি কি করলেন? আমি তো না জেনে ওনার ছেলেকে হত্যা করেছি, সব কিছু জেনেও আমাকে 10 বছরের সাজা দিলেন। একবারও ভাবলেন না 10 বছর আমি মাকে ছাড়া কিভাবে থাকবো? ইউসুফের কথা ইয়ামিনী বলল, ইউসুফ, আমি যা করেছি তোমার ভালোর জন্য করেছি। তোমাকে কোনো সাজা না দিলে তুমি যে জিনদের হত্যা করেছো, সে তোমাদের উপর রেগে তোমার ক্ষতি করতে পারতো। তুমি, তোমার মা যেন ভালো থাকে সেই জন্য আমি এটা করেছি। তুমি আমার কথা মতো এখানে থাকো, কারোর সাথে খারাপ ব্যবহার করো না। দেখো, 10 বছর হওয়ার আগে আমি তোমাকে তোমার বাড়িতে রেখে আসবো। এছাড়াও প্রতি 3 মাস পর পর তোমাকে নিয়ে আমি তোমার বাড়িতে ঘুরে আসবো। ইয়ামিনের কথা ইউসুফ বললেন, সেটা না হয় মানলাম, কিন্তু মায়ের জন্য চিন্তা হয়। সবসময় ভয় থাকবো ওই পিশাচ জিন দুটো আমার মায়ের ক্ষতি করবে। আমার মা এখন একা, ওরা আমার মাকে মেরে ফেললে আমি তো কিছু জানতেও পারবো না। ইউসুফের কথা ইয়ামিনী বললেন, সেই ব্যবস্থা করছি, চিন্তা করো না। কথাটা বলে ইয়ামিনী তার হাতের ইশারা করলেন। কয়েকজন জিন চলে গেলেন, আর কিছুক্ষণ পর সেই পিশাচ দুটো জিনকে ধরে নিয়ে আসলেন। ওদের ধরে নিয়ে আসার পর বেতের চাবুক দিয়ে তাদের আঘাত করতে লাগলেন। আঘাত করার পর ওরা পরীর রানী ইয়ামিনীকে বললেন, রানীমা, আমাদের এভাবে আঘাত করছেন কেন? আমাদের অপরাধ কি? তখন ইয়ামিনী ইউসুফকে দেখিয়ে বললেন, ওর আর ওর মায়ের পিছনে লেগেছো কেন তোমরা? কেন এবার ক্ষতি করতে চাইছো? ইয়ামিনীর কথায় সেই জিন দুটো বললেন, রানীমা, ও আমাদের আঘাত করেছে। আমাদের আঘাত করলে কি আমরা এত সহজে ছেড়ে দিব? তখন ইয়ামিনী বলল, তোমাদের তো এমনি এমনি আঘাত করেনি, তোমরা ওর একটা গরু কেন ধরে নিয়ে গিয়েছিলে? আমরা জিন জাতি, আমাদের অনেক শক্তি আছে বলে যা ইচ্ছে তাই করব? তোমরা ওর গরুটাকে ধরে নিয়ে না গেলে বা সাপের রূপে না থাকলে ও তো আঘাত করতো না। অপরাধ তোমাদের। এখানে তোমাদের ধরে নিয়ে আসা হয়েছে শাস্তি দেওয়ার জন্য। তোমরা কি এখন কারাগারে যেতে চাও?
নাকি ওর পরিবার ছেড়ে দূরে কোথাও যেতে চাও? তখন সেই পিশাচ জিন দুটো অনুরোধ করে আর বলে, রানীমা আমাদের কারাদণ্ড দিবেন না, আমরা কথা দিচ্ছি আজকের পর থেকে এর অথবা এর মায়ের কোনো ক্ষতি আমরা করব না। ওদের কথা ইয়ামিনী বলে, ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম, চলে যাও, আর কখনো ওদের পিছনে লাগবে না, তাহলে মেরেই ফেলবো তোমাদের। কথাটা বলে ওদের ছেড়ে দেওয়া হলো আর তারা চলে গেল। ওরা চলে যাওয়ার পর ইয়ামিনী ইউসুফকে বললেন, আসো, আমার সাথে এসো। কথাটা বলে দুজনে ঘরে গেল আর সেখানে গিয়ে খাবার খেতে লাগলো। খাবার খেতে খেতে ইয়ামিনী বললেন, ইউসুফ, তুমি কি কি কাজ পারো? তখন ইউসুফ বলল, আমি মোটামুটি সব কাজই পারি। ওর কথা ইয়ামিনী বললেন, খাবারের মধ্যে কি কি পারো? তখন ইউসুফ বললেন, আমি মিষ্টি বানাতে পারি খুব ভালো। ইউসুফের কথা ইয়ামিনী বললেন, তাহলে এখন থেকে তোমার একটাই কাজ, তুমি আমার প্রাসাদের আমাদের জন্য মিষ্টি বানাবে। ইয়ামিনীর কথা ইউসুফ আর কথা বললেন না। সেদিন থেকে ইউসুফ মিষ্টি বানানোর কাজ করতে লাগলেন। এভাবে কিছুদিন যাবার পর একদিন ইয়ামিনী ইউসুফের ডাকে ইয়ামিনী ইউসুফের ইয়ামিনী ইউসুফকে ডেকে বললেন, ইউসুফ আসো, আমার সাথে এসো। ওর কথা ইউসুফ জিজ্ঞাসা করলেন, কোথায় যাব? তখন ইয়ামিনী বললেন, তুমি আমাকে একদিন তোমার গ্রাম ঘুরিয়ে দেখেছিলে না, আমি আজকে তোমাকে আমার রাজ্যটা ঘুরে দেখাই। কথাটা বলে ইয়ামিনী ইউসুফকে তার রাজ্যটা ঘুরে দেখাতে লাগলেন। রাজ্য ঘোরার সময় ইয়ামিনী বললেন, তুমি তো বেশ ভালো মিষ্টি বানাতে পারো, তোমার মিষ্টি খেয়ে সবাই প্রশংসা করছে। ইয়ামিনীর কথা ইউসুফ বললেন, আমি ভালো মিষ্টি বানানোর চেষ্টা করি, জানি না কেমন হয়, আপনার ভালো লাগে শুনে খুশি হলাম। ইউসুফের কথা ইয়ামিনী বলল, আমার রাজ্যটা কেমন লাগলো তোমার? অনেক ভালো লেগেছে, জিনপরিদের রাজ্য সুন্দর হয় আগে শুনতাম, আজ ঘুরে দেখেছি। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, আপনি তো যুবতী, যুবতী অবস্থায় পরীর রানী হলেন কিভাবে? আপনার মা বাবা ভাই বোন কেউ নেই? ইউসুফের কথা ইয়ামিনী বললেন, ছিল, কিন্তু এখন নেই। আমার বাবা ছিলেন জিনদের সর্দার, বাবা মারা যাওয়ার পর মা পরীদের রানী হন, পরে মাও মারা যান, তখন আমার বড় বোন পরীদের রানী হয়েছিলেন। কিন্তু আমার ভাগ্য এতটাই খারাপ যে কয়েক বছর পর সেই বোনটাকেও হারালাম, বোনটাও মারা গেল। সবাইকে হারিয়ে আমি এখন পরীদের রানী, জানি না আল্লাহ আমাকে কতদিন বাঁচিয়ে রাখে। ইয়ামিনীর কথা ইউসুফ বললেন, ও, আপনার তো আপন বলতে কেউ নেই, আর আমার আপন বলতে আমার মা আছে, কিন্তু মাকে ছাড়া তো অনেক দূরে আছি আমি। ইউসুফের কথা ইয়ামিনী বললেন, চলো প্রাসাদে যাই। কথাটা বলে দুজনে আবারও প্রাসাদে আসলেন। এই ঘটনার পর ওখানে কেটে গেল প্রায় 3টা মাস। 3 মাস পর একদিন ইয়ামিনী ইউসুফকে অবাক করে দিয়ে বললেন, ইউসুফ চলো, আজকে তোমাকে নিয়ে তোমার বাড়িতে যাব, তোমার সাথে আমিও থাকবো। ইয়ামিনীর কথায় ইউসুফ অনেক খুশি হন আর বলেন, সত্যি? ঠিক আছে, চলুন। ইউসুফ কথাটা বলার পর আর কিছু মনে নেই, সে ঘুমের রাজ্যে চলে যায়। কিছুক্ষণ পর ইউসুফের ঘুম ভেঙে গেলে সে দেখে সে তার বাড়ি থেকে কিছুটা দূরে, পাশে ইয়ামিনী দাঁড়িয়ে আছে, আর তখন সন্ধ্যা নেমে আসছে। নিজেকে বাড়ির পাশে দেখে ইউসুফ খুব খুশি হয়ে বললেন, চলেন বাড়িতে যাই। তখন ইয়ামিনী বলল, এই পাগল হলে নাকি? তুমি বাড়িতে যাবার তোমার মায়ের সাথে নর্মাল ব্যবহার করবা, উনি যেন কোনোভাবে বুঝতে না পারে তুমি আমাদের জিনের রাজ্য থেকে আসছো, আর আমি যে পরীর রানী এ কথা ওনাকে বলবা না। আমার কথা জিজ্ঞাসা করলে বলবা রাস্তায় আমার সাথে দেখা হলো, তাই একসাথে আসলাম, এখন চলো। ইয়ামিনীর কথায় ইউসুফ রাজি হলেন আর ওরা দুজনে বাড়িতে গেলেন। ইউসুফ ও ইয়ামিনী বাড়িতে যাওয়ার পর ইউসুফ তার মাকে ডাকতে লাগলেন। ইউসুফের ডাকে ওর মা বাইরে এসে বললেন, বাবা ইউসুফ, তুই আসছিস? আজকে সন্ধ্যাবেলায় আসলি, অন্যদিন তো সকালে আসিস। কথাটা বলে ইয়ামিনীর দিকে তাকিয়ে বলল, আরে মা, তুমি এতদিন পর? সেই যে গেলে, তারপর আর তো তোমার কথা, সেই যে গেলে তারপর কি আর আমাদের কথা মনে পড়েনি? এতদিন পর আসলে, কিন্তু মা, তুমি ইউসুফের সাথে কেন? মায়ের কথা ইয়ামিন বললেন, আমি তো ওনার সাথে আসিনি, আমি বাড়ি থেকে আসছিলাম, পথে ওনার সাথে দেখা হলো, তাই একসাথে আসলাম। উনি কি এখন শহরে থাকে নাকি? ইয়ামিনের কথা ইউসুফ বলল, হ্যাঁ হ্যাঁ, আমি শহরে থাকি, শহরে চাকরি করি। তখন ইউসুফের মা বলল, চলো মা, ঘরে চলো। ইউসুফের মায়ের কথা ইয়ামিনী ও ইউসুফ ঘরে চলে গেলেন। ঘরে যাওয়ার পর ইউসুফ ওর মাকে বললেন, মা খেতে দাও, অনেকদিন তোমার হাতে রান্না খায় না। অনেকদিন রান্না খাসনি মানে? কয়েকদিন আগেই না বাড়িতে এসে খেলি। মায়ের কথা ইউসুফ বলল, না মানে হ্যাঁ, 7 দিন ধরে তোমার হাতে রান্না খাই না, তাই বললাম, দাও খেতে দাও। ওর মা আর কথা বাড়ালো না, বলল, তোরা হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। মায়ের কথা ইউসুফ ও ইয়ামিনী তাই করলেন, হাত মুখ ধুয়ে খাবার খেতে আসলেন। খাবার খাওয়ার সময় ইউসুফের মা ইয়ামিনীকে বললেন, মা ইয়ামিনী, তোমার মা বাবা কি ভালো আছে? আর তোমার বিয়ের কি হয়েছে? ওনার কথার জবাবে ইয়ামিনী বলল, মা বাবা আলহামদুলিল্লাহ ভালো আছে, আর আমার বিয়ে হয়নি। বিয়ে হয়নি?
তাহলে আমার বাড়ির বউ হচ্ছ না কেন? তুমি তো ভারী মিষ্টি দেখতে। তোমাকে আমার ছেলের বউ করতে পারলে অনেক খুশি হতাম। তোমার কি আমাদের বাড়ি বা আমার ছেলেকে পছন্দ না? ইউসুফের মায়ের কথা ইয়ামিনী কি বলবো বুঝতে না পেরে বলল, আসলে আমি তো আমার বিয়ের বিষয়ে কিছু বলতে পারবো না। মা বাবা না চাইলে কিভাবে হবে? হ্যাঁ তো বেশ, তুমি তোমার বাড়ির ঠিকানা দাও, আমি কাল তোমাদের বাড়িতে গিয়ে তোমার মায়ের সাথে কথা বলি। তখন ইয়ামিনী কিছু না বলে ইউসুফের দিকে তাকালেন। এদিকে তখন ইউসুফ বললেন, মা তুমিও না, ওনার সামনে ওনার আর আমার বিয়ের কথা বলছো। আমি কাল ওনার কাছ থেকে ওনার বাড়ির ঠিকানা নিয়ে তোমাকে দিব। এখন চুপচাপ খেতে দাও তো। ইউসুফের কথায় ওর মা আর কিছু না বলে ওদের চুপচাপ খেতে দিলেন। খাবার শেষে ইউসুফ ওর মাকে বললেন, মা তুমি ওনাকে নিয়ে তোমার ঘরে ঘুমাও, আমি এই ঘরে ঘুমাচ্ছি। ইউসুফের কথায় ওর মা তাই করলেন। ইয়ামিনীকে নিয়ে ওনার ঘরে ঘুমালেন। এদিকে ইউসুফ আজ অনেকদিন পর বাড়িতে আসছে। বাড়িতে আসার পর শান্তিতে একটু ঘুমাবে, এই ভেবে ইউসুফ ঘুমিয়ে গেলেন। ও ঘুমানোর একটু পর ইয়ামিনী এসে ইউসুফকে ডাকতে শুরু করলেন। ইয়ামিনীর ডাকে ইউসুফ উঠে বললেন, আরে আপনি আপনি এখানে কিভাবে আসলেন? আর এখানে কেন? আমি কিভাবে আসলাম জানো না? আমি কি মানুষ যে দরজা খুলে আসতে হবে? আমি তো পড়ি, তাই বাতাসে মিশে আসছি। ওনার কথা ইউসুফ বললেন, হ্যাঁ তা তো বুঝলাম। কেন আসছেন? মা জেগে গেলে কি হবে? চলে যান। আরে চিন্তা করো না, তোমার মা কিছু জানতে পারবে না। তোমার মাকে আমি গভীর ঘুম পাড়িয়ে আসছি। আর আমি এখন ঘুমাবো না, ঘুম পাচ্ছে না। চলো, আমাকে নিয়ে বাইরে চলো, আমি তোমার সাথে ঘুরবো। ইয়ামিনীর কথা ইউসুফ বললেন, ঘুরবেন এই রাতের বেলা? মাথা ঠিক আছে তো আপনার? অন্ধকারে কোথায় ঘুরবো? আমি পারবো না, আপনি ঘরে যান। কি কি বললা তুমি? তুমি পরীর রানীর মুখের উপর কথা বলছো? এই যে ম্যাডাম, আপনি জিন পরীদের রানী, আমার নন। আর এখন আমি আমার বাড়িতে আছি, আপনার রাজ্যে নয়। ইউসুফের কথা ইয়ামিনী বলল, তাহলে আমার কথা শুনবা না? আমাকে নিয়ে বাইরে যাবা না? না, যাব না। তাহলে আমি তোমার মায়ের কাছে গিয়ে ভয়ঙ্কর রূপ নিয়ে ওনার সাথে শুয়ে থাকি। এই গেলাম। আরে না না না, যাবেন না যাবেন না। আমার মা আপনার ভয়ঙ্কর চেহারা দেখে ভয় পাবে। যাবেন না, শুনুন। আচ্ছা চলুন, আপনাকে নিয়ে বাইরে ঘুরতে যাচ্ছি। ইউসুফের কথা ইয়ামিনী বলল, চলো। তখন ইউসুফ একটা হাতে লাইট নিল আর বের হতে লাগলো। এটা দেখে ইয়ামিনী বলল, লাইট নিয়ে কোথায় যাচ্ছ? কেন? বাইরে তো অনেক অন্ধকার, লাইট ছাড়া রাস্তা দেখবো কিভাবে? ইউসুফের এমন কথা ইয়ামিনী হাসতে হাসতে বলল, তুমি আসলেই বোকা। আসো, আমার সাথে আসো। কথাটা বলে ইয়ামিনী ইউসুফের হাতটা ধরলেন আর ইউসুফকে নিয়ে গেলেন একটা পাহাড়ের উপরে। সুন্দর একটা জায়গা, মিষ্টি মিষ্টি বাতাস বইছিল আর জোনাকি পোকারা উঠছিল। এত সুন্দর একটা জায়গায় যাওয়ার পর ইউসুফ বলল, অনেক সুন্দর জায়গা তো, এটা আপনার জিন রাজ্য বুঝি? তখন ইয়ামিনী বলল, না, এটা তোমাদের দুনিয়া। আমরা আছি পাহাড়ের উপরে। ওনার কথা ইউসুফ বললেন, আচ্ছা আমাকে এখানে কেন নিয়ে আসলেন? তখন ইয়ামিনী বললেন, তোমার মা কি যেন বলছিল? ও, মায়ের কথা ওসব কিছু মনে করবেন না। মা তো জানে না আপনি পরীর রানী। মা আপনাকে মানুষ ভাবে, তাই ছেলের বউ করতে চায়, পছন্দ করে আপনাকে। ইউসুফের কথা ইয়ামিনী বলল, আচ্ছা তুমি আমাকে পছন্দ করো না? না মানে আমাকে কেমন লাগে তোমার? ওর কথায় জবাবে ইউসুফ বলল, সত্যি বলতে যখন প্রথম দেখেছিলাম তখনই ভালো লেগেছিল। পরে যখন মা বিয়ের কথা বলল তখন মনে মনে অনেক খুশি হয়েছিলাম, আপনাকে নিয়ে ভাবতাম। কিন্তু যখন জানতে পারলাম আপনি মানুষ না, আপনি পরী, তখন আমার ভালোবাসা দূরে পালিয়ে গেল। পরীর রানীকে কিভাবে ভালোবাসবো? ইউসুফের কথা শুনে ইয়ামিন ওর দিকে তাকিয়ে বলল, কেন, পরীর রানী কি ভালোবাসা মানা নাকি? পরীর রানী বলে কি ভালোবাসা যাবে না? যাবে, কিন্তু আমার না, কোনো জিনের হয়তো। কোনো জিন আপনাকে ভালোবাসবে। কেন, কোনো মানুষ ভালোবাসতে পারবে না? না, কারণ আপনি পরী। পরী হয়েছি তাতে কি? তুমি এখনই বলবো আমাকে আগের মতো ভালোবাসো? ইয়ামিনের কথা ইউসুফ অবাক হয়ে বলল, না বলবো না। বললে আপনি শাস্তি দিবেন। না, শাস্তি দিব না, বলো আমাকে ভালোবাসো। না, বাসি না। আপনি জোর করে বলাচ্ছেন। জোর করে বলাবো কেন? তুমি তো একটা ভীতুর ডিম, আমাকে ভালোবাসো, পছন্দ করো, অথচ বলার সাহস পাচ্ছ না। তখন ইউসুফ বলল, কি আমি ভীতু? শুনুন, আমি একটুও ভীতু না। আমি আপনাকে আগেও যেমন পছন্দ করেছিলাম, এখনও তেমন পছন্দ করি। এক কথায় বলতে গেলে আমি আপনাকে ভালোবাসি। আপনাকে আমি পরীর রানী বলে ভয়ে বলিনি। কি, তুমি আমাকে এখনো ভালোবাসো? আমাকে ভালোবাসো এটা বলছো? তোমার তো সাহস কম না? তোমাকে এবার আমি শাস্তি দিব। কি ম্যাডাম, আপনি না বললেন শাস্তি দিবেন না? না না, তোমাকে শাস্তি পেতেই হবে। ইয়ামিনীর কথা ইউসুফ বললেন, কি শাস্তি দিবেন শুনি? তখন ইয়ামিনী বলল, তোমার শাস্তি হলো আমাকে বিয়ে করতে হবে।
কি বলেন? মজা করছেন তাই না? না ইউসুফ, এটা সত্যি কথা বললাম। আসলে তোমার আর তোমার মায়ের ব্যবহারে আমি অনেক খুশি। আমার তোমাদের সাথে থাকতেও কথা বলতে ভালো লাগে। তোমার মা আমাকে বউ বানাতে চায় শুনে আমার অনেক ভালো লাগে। তোমার মতো আমিও তোমাকে পছন্দ করি, ভালোবাসি। একটা সত্যি কথা কি জানো? তোমাকে ভালোবাসি বলেই আমি ইচ্ছে করে তোমাকে 10 বছরের শাস্তি দিয়েছি, যেন তুমি আমার কাছাকাছি থাকো। কি? তুমি সত্যি বলছো? হ্যাঁ, সত্যি। ইয়ামিনের কথা ইউসুফ অবাক হয়ে বলল, আমার বিশ্বাসই হচ্ছে না। স্বপ্ন দেখছি নাকি বাস্তব? এটা স্বপ্ন না, এটা বাস্তব। তোমাকে আমার ভালো লাগে, আমি তোমাকে বিয়ে করব। এখন থেকে তুমি আমার জিন। ইয়ামিনের কথা শুনে ইউসুফ বলে, হ্যাঁ, এখন থেকে আমি তোমার জিন। চলো এখন আমাকে উড়িয়ে উড়িয়ে তোমার বাড়িতে নিয়ে যাবে। ইউসুফ তখন বলল, আমি কিভাবে উড়ব? আমি তো উঠতে পারি না। তখন ইয়ামিনী বলল, কেন পারবে না? তুমি না বললা তুমি আমার জিন? জিনরা তো উঠতে পারে। আমি তো মজা করে বলেছি, তুমি আমাকে বাড়িতে নিয়ে চলো। ইউসুফের কথা ইয়ামিনী মুচকি একটা হাসি দিয়ে দুজনে ইউসুফের বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পর সেই রাতের মতো ঘুমিয়ে গেলেন তারা দুজনে। পরদিন সকালে ইউসুফ ও ইয়ামিনী খাবার শেষে ইয়ামিনী বললেন, আমাকে তো বাড়িতে যেতে হবে, আমি আজকে বাড়িতে যাই, আবার কিছুদিন পর আসব। ইয়ামিনীর কথা ইউসুফের মা বললেন, তুমি তোমার বাড়ির ঠিকানা তো দিলে না, ঠিকানাটা দিয়ে যাও, আমি তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। মায়ের কথায় তখন ইউসুফ বললেন, মা তোমাকে না বলেছে আমি সব খবর নিয়ে আসব? আমি তো শহরে যাচ্ছি, উনি আমার সাথে আসুক, আমি পথে ওনার কাছে সব ঠিকানা নিয়ে নিব, আর পরের সপ্তাহে বাড়িতে এসে তোমাকে সব বলবো, তখন তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যেও। ইউসুফের কথায় ওর মা রাজি হয়, আর কিছু বলে না। তাহলে সাবধানে যাস। তুমিও সাবধানে যেও মা, আবার এসো কিন্তু। মায়ের কথায় ওনার কাছ থেকে বিদায় নিয়ে ইউসুফ ও ইয়ামিনী বাড়ি থেকে বেরিয়ে সবার চোখের আড়ালে যায়। আর তখন ইয়ামিনী ও ইউসুফ দুজনেই আবার পরীর রাজ্যে ফিরে আসে। জিন রাজ্যে আসার পর ইউসুফ ও ইয়ামিনীকে বলে, এখন কি করবা? মাকে তো বলে আসলাম পরের সপ্তাহে তোমার বাড়ির ঠিকানা দিব, পরে মাকে কি বলবো? তখন ইয়ামিনী বলল, এ নিয়ে তুমি চিন্তা করো না, তুমি আমাকে ভালোবাসো তো, তাই না? আমিও তোমাকে ভালোবাসি। আমার এই 7 দিনের মধ্যে বিয়ে করব। আমি আজকে আমার রাজ্যের সকল জিনপরিদের খবর দিব, আর আমার প্রাসাদের সামনে হাজির হতে বলবো। সবাই আসার পর আমি তোমাকে সবাই আসার পর আমি তোমার আর আমার বিয়ের ঘোষণা দিব। ইয়ামিনের কথা ইউসুফ জানালেন, আমি তোমাকে বিয়ে করতে রাজি, কিন্তু মাকে বলে মা যেন আমাদের বিয়েতে থাকে, তাহলে সেটা খুব ভালো হয়। আর যেদিন তোমার ইচ্ছে সেদিনই আমি বিয়ের জন্য রাজি, তুমি সেদিনই আয়োজন করো। তখন ইয়ামিনী ইউসুফকে বললেন, তোমার মা আমাদের বিয়েতে থাকবে, এটা নিয়ে চিন্তা করো না। এই বলে ইয়ামিনী তার পাহারাদার জিনদের আদেশ করলেন সকল জিনপরিদের সকল জিনপরিদের খবর দিতে। ইয়ামিনীর কথায় তার জিনরা রাজ্যের সকল জিনপরিদের খবর দেয়। খবর পেয়ে সেদিন সকল জিনপরিরা চলে আসে ইয়ামিনীদের প্রাসাদের সামনে। সবাই আসার পর ইয়ামিনী ইউসুফকে বললেন, ইউসুফ চলো, বাইরে চলো, সবাই আসছে। আমি এখনই ঘোষণা দিব তোমার আর আমার বিয়ের কথা। কথাটা বলে দুজনে বাইরে এসে দেখলেন সেই রাজ্যের সবাই এসে জড়ো হয়েছে। সবাই আসা ইয়ামিনী সামনে দাঁড়িয়ে কিছু বলতে যাবে, তার আগে তার রাজ্যের বৃদ্ধা বয়স্ক জিনেরা বলতে শুরু করলেন, তোমাকে কিছু বলতে হবে না, আমরা খবর পেয়ে গিয়েছি। আমাদের কিছু জানানোর আগেই আমরা বলতে চাই, এটা আমরা মানি না, কখনোই মানব না। ওদের কথা ইয়ামিনী বললেন, আপনারা কার ওপর কথা বলছেন জানেন? আপনারা কি জানেন এর জন্য শাস্তি হতে পারে? তখন সেই বৃদ্ধা জিনেরা বলে, সব জানি, তুমি আমাদের রাজ্যের পরীর রানী, আমরা সবাই তোমার কথা মতো নিয়ম মেনে চলি। আমরা তোমার সব কথা মানলেও এটা মানতে পারবো না, তুমি আমাদের রানী হয়ে বিয়ে করবে একটা মানুষকে, তাও আবার সাজাপ্রাপ্ত একটা মানুষকে। ওদের কথা ইয়ামিনী বলল, মানুষ বলে কি ভালোবাসতেও বিয়ে করতে পারি না? ইউসুফ ভালো ছেলে, আমি ইচ্ছে করে ওর শাস্তি দিয়েছিলাম যেন ও আমার কাছেই থাকে। মনে রাখবেন আমি পরীর রানী, আমার মুখের উপর কথা বলার আগে ভেবে কথা বলবেন। আমরা ভেবেই কথা বলছি, তুমি ওকে বিয়ে করতে পারবে না, তুমি পরীর রানী, তোমার মাঝে বিশেষ ক্ষমতা আছে মানলাম, কিন্তু আমরাও বয়স্ক জিন, আমাদের শক্তিও অনেক। আমরা সবাই তোমার সাথে যুদ্ধ করলে তুমি পারবে না, এটা তুমি খুব ভালো করেই জানো। তাই আমাদের কথায় রাজি হয়ে যাও, তুমি এই মানুষটাকে বিয়ে করতে পারবে না। তোমার জন্য আমরা আমাদের পাশের রাজ্যের জিন সর্দারের ছেলেকে পছন্দ করেছি, তোমার সেখানেই বিয়ে হবে। ওদের কথা ইয়ামিনী বলল, আমি কাকে বিয়ে করব না করব সেটা আপনারা বলার কে? আমি কি আপনাদের কথা শুনবো নাকি? শুনতে হবে, আমাদের কথা তোমাকে শুনতে হবে। তুমি আমাদের কথা না শুনলে তোমার এই ভালোবাসার মানুষটাকে আর ওর মাকে আমরা ধরে নিয়ে আসবো আর মেরে ফেলবো। এটা শুধু আমাদের কথা না, এখানে আসা সকল জিনপরিদের কথা। কি সবাই আমার কথায় একমত তো?
সেই বৃদ্ধা জিনের কথায় সকল জিনপরীরা আওয়াজ করে বলতে লাগলেন, হ্যাঁ হ্যাঁ, আপনার কথাই ঠিক, আমরা আপনার কথায় রাজি। সবাই কথা শুনে ইয়ামিনী অবাক হয়ে বললেন, না, এমনটা করবেন না, আমার একজন আরেকজনকে পছন্দ করি, আপনারা ইউসুফ ও ওর মাকে কিছু করবেন না। ঠিক আছে, করব না। তুমি আমাদের কথা মতো কাল পাশের রাজ্যের জিন সর্দারের ছেলেকে বিয়ে করো, তাহলে ওদের কিছু করব না। তখন ইয়ামিনী বলল, না, আমাকে অন্য কাউকে বিয়ে করতে বাধ্য করবেন না দয়া করে। তুমি ভুল করছো বলে আমরা বাধ্য করছি। শোনো, আমরা তোমাকে কিছুক্ষণ সময় দিলাম, তুমি ওই ছেলেটাকে নিয়ে ভিতরে যাও, আর তোমার কি মতামত সেটা জানাও। ওদের কথায় কান্না ভরা চোখে ইয়ামিনী ইউসুফকে নিয়ে ভিতরে গেলেন। ভিতরে গিয়ে ইউসুফকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন ইয়ামিনী। কান্না করতে করতে বললেন, এখন কি করবে ইউসুফ? ওরা তো আমাদের এভাবে আলাদা করার চেষ্টা করছে, আমি সেটা কখনোই ভাবিনি। ইয়ামিনীর কথা ইউসুফ বললেন, আমিও তো ভাবতে পারছি না। জানো, খুব কষ্ট হচ্ছে। তোমার রাজ্যের সকল জিনপরীরা তোমার বিরুদ্ধে কথা বলছে। ওরা আমার ও আমার মায়ের ক্ষতি করবে বলছে। ইউসুফের কথা ইয়ামিনী বললেন, তুমি ভয় পেও না ইউসুফ, তুমিও তোমার মা একদিন আমার জীবন বাঁচিয়েছিলে। আজ আমি আমার জীবনে কষ্ট নিয়ে এসে তোমার ও তোমার মায়ের জীবন ওদের হাত থেকে রক্ষা করব। আমি চাই না আমার জন্য তোমার ও তোমার মায়ের কোনো ক্ষতি হোক। আমাকে মাফ করে দিও, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি তোমাকে বিয়ের কথা বললে সবাই মিলে তোমাকে ও তোমার মাকে মেরে ফেলবে। তোমাকে বাঁচাতে আমাকে এটা করতে হচ্ছে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি এখানেই থাকো, আমি আসছি। এই বলে ইয়ামিনী ভেতর থেকে কান্না করতে করতে বাইরে এসে সকল জিনপরিদের উদ্দেশ্য করে বলে, আমি আপনাদের কথায় রাজি। আমি ওই মানুষ ছেলেটাকে বিয়ে করব না, আমি আপনাদের কথা মতো বিয়ে করব। আপনারা সব ব্যবস্থা করুন। ইয়ামিনীর কথায় সকল জিনপরিরা আওয়াজ করে বলে উঠলেন আর বললেন, ঠিক আছে, কালকেই বিয়ে হবে, তোমাদের কালকেই বিয়ে হবে। কথাটা বলে চলে গেলেন সবাই। সবাই চলে যাওয়ার পর ইয়ামিনী ভিতরে গিয়ে ইউসুফকে বললেন, ইউসুফ, জানি না আজকের পর তোমার ও তোমার মায়ের সাথে আমার দেখা হবে কিনা, তোমার ও তোমার অল্প দিনের গভীর ভালোবাসা আমি কখনো ভুলতে পারবো কিনা। সবসময় ভালো থেকো। কথাটা বলে ইয়ামিনী ইউসুফের গায়ে হাত রাখায় ইউসুফ বেহুশ হয়ে যায়। ইউসুফের যখন হুঁশ আসে তখন ও দেখে ও তার বাড়িতে। নিজেকে বাড়িতে দেখে ইউসুফ তার মাকে ডাক দেন। ওর মা ওর কাছে এসে বলে, বাবা ইউসুফ, তুই কখন আসলি? তুই তো 7 দিন পর পর আসিস, এবার কেন এত তাড়াতাড়ি আসলি? মায়ের কথা ইউসুফ বলে, মা, আমি চাকরিটা ছেড়ে দিয়েছি, এখন থেকে বাড়িতেই থাকবো। তখন ওর মা বলে, এটাই তো ভালো করলি, তুই আমার একমাত্র ছেলে, দূরে থাকলে ভালো লাগে না। তা বাবা, একটা কথা, ওই মেয়েটার বাড়ির ঠিকানা নিয়েছিলি? কোথায় ওর বাড়ি? ইয়ামিনের কথা শুনে ইউসুফ মাথা নিচু করে বললেন, মা, তুমি ওর কথা ভুলে যাও, ওর অন্য কোথাও বিয়ে ঠিক হয়েছে। অন্য কোথাও বিয়ে ঠিক হয়েছে মানে? কই, মেয়েটা তো আমাকে কিছু বলেনি। ওর বিয়ে ঠিক হলে আমাকে তো বলতে, তাই না? মায়ের কথা ইউসুফ বলে, এখান থেকে যাওয়ার পর ওর বিয়ে ঠিক হয়েছে। ওর কথা বাদ দাও তো মা, আমার জন্য খাবার নিয়ে আসো, খেয়ে ঘুমাবো। ইউসুফের কথায় ওর মা কিছু বুঝতে না পেরে খাবার এনে দিলেন। খাবার শেষ করে ইউসুফ ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালে ইউসুফ ঘুম থেকে উঠে দেখে ও বাড়িতে নেই, ও অন্য একটা জায়গায় একটা রুমে শুয়ে আছে, পাশে ওর মা শুয়ে আছে। এরকম একটা জায়গা দেখে ইউসুফ বুঝতে পারে এটা জিন রাজ্য। কিন্তু ওদের জিন রাজ্য কে নিয়ে আসলো? এদিকে তখনই ইউসুফের মা জেগে ওঠে আর বলে, বাবা ইউসুফ, আমি এখানে কোথায়? এটা কোথায় নিয়ে এসেছিস তুই আমাকে? মায়ের কথা ইউসুফ বলল, মাকে সত্যিটা বললে ভয় পাবে। এটা ভেবে ইউসুফ বলে, মা, ভয় পেও না, তোমাকে নিয়ে আমরা এক আত্মীয়ের বাড়িতে বিয়ে খেতে আসছি। তুমি তো আমার সাথে বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে ঘুমিয়ে গেলে, তোমার কিছু মনে নেই। ওর কথা ওর মা বলল, না, কই, আমার তো সব মনে পড়ছে না, আমার মনে হয় আমি কাল রাতে আমার ঘরে ঘুমিয়েছিলাম। মায়ের কথা ইউসুফ বলল, না না, তোমার হয়তো মনে নেই। আচ্ছা, তুমি এই ঘরে থাকো, বাইরে যাবে না কিন্তু, আমি আসছি। কথাটা বলে বাইরে গেলেন ইউসুফ। বাইরে গিয়ে বুঝতে পারলেন ইয়ামিনীর প্রাসাদে। আজ একটু পরেই ইয়ামিনীর একটা জিনের সাথে বিয়ে, তাই হয়তো জিনরা ওদের ধরে নিয়ে আসছে। ইউসুফ বাইরে গিয়ে ইয়ামিনীর সাথে দেখা করায় ইউসুফ দেখলেন ইয়ামিনী বউ সাজে কান্না করছে। ওর কান্না দেখে ওকে ডাক দিয়ে ইয়ামিনী বলল, ইউসুফ, তুমি এখানে কিভাবে আসলা? আমি তো কাল তোমাকে বাড়িতে রেখে আসছি। তুমি এখানে থাকলে আমি আরও কষ্ট পাবো। অন্য কাউকে কিভাবে বিয়ে করার কথা চিন্তাও করিনি আমি। তোমার সামনে কিভাবে বিয়ে করব? তখন একজন জিন বলল, ওকে আর ওর মাকে ধরে নিয়ে আসছি। তুমি ওই জিন সর্দারের ছেলেকে বিয়ে না করলে ওদের মেরে ফেলবো। কথাটা বলে ইউসুফকে সে জিনটা ধরে নিয়ে গেল। এদিকে আরও কয়েকজন এসে ইয়ামিনীকে বলল, চলো, তোমার বিয়ের কাজ শুরু করব। তখন ইয়ামিনী কান্না করতে করতে বলল, আমি এখানেই থাকবো। আমার সাথে যার বিয়ে হচ্ছে আমি তার মুখ দেখতে চাই না। আমি এখানেই থাকি, পাশের রুমে ওকে রাখুন আর আমাদের বিয়েটা দিন।
ইয়ামিনীর কথা মতো সেটাই হলো। ইয়ামিনীর সাথে বিয়ে হওয়া জিনটাকে পাশের ঘরে রেখে ইয়ামিনীকে অন্য ঘরে রেখে ওদের বিয়ে হলো। বিয়ে শেষে দুজন জিন ইয়ামিনীকে বলল, এখন পাশের ঘরে যাও, নিজের স্বামীর সাথে কথা বলো, তার সাথে পরিচিত হও। ওদের কথা ইয়ামিনী যেতে না চাইলেও ওরা জোর করে পাঠিয়ে দিল। তখন ইয়ামিনী পাশের ঘরে ঢুকে মাথা নিচু করে রইলেন। তখন ওই জিনবর বলল, কেমন আছো? তুমি তো বেশ অদ্ভুত, আমাকে না দেখেই বিয়ে করলে। ওর কথা ইয়ামিনী বলল, যাকে পছন্দ করি না, বিয়ে করতে চাই না, তাকে দেখে কী লাভ? আমি ভালোবাসি ও পছন্দ করি ইউসুফকে। যাকে ভালোবাসি তাকে তো পেলাম না, ভাগ্য আমাদের হয়তো এক হতে দিল না। তখন সেই জিনটা বলল, আমাকে না হয় ইউসুফ মনে করেই সংসার করো, আমার দিকে তাকাও। ওর কথা ইয়ামিনী না তাকিয়ে বললেন, আপনার কণ্ঠ ইউসুফের মতো কেন? আপনি কি ওর কণ্ঠ নিয়ে কথা বলছেন? তখন ও বলল, আমার দিকে তাকাও, বুঝতে পারবা। ওর কথা ইয়ামিনী ওর দিকে তাকিয়ে বলল, ইউসুফ তুমি? এটা কি সত্যি তুমি, নাকি সেই জিনটি ইউসুফের রূপ নিয়ে আছে? ইয়ামিনীর কথা ইউসুফ বললেন, আমি কোনো জিন না, আমি তোমার ইউসুফ। তোমার কোনো জিনের সাথে বিয়ে হয়নি, তোমার বিয়ে হয়েছে আমার সাথে। তোমার রাজ্যের সকল জিনপরীরা তোমাকে সারপ্রাইজ দিবে বলে এমন করেছে। আর তখনই রাজ্যের জিনপরীরা ইয়ামিনের কাছে এসে বলল, কি আমাদের পরীর রানী, চমকটা কেমন লাগলো? ওদিকে তখন রাজ্যের বৃদ্ধা জিনেরা এসে বলল, ইয়ামিনী মা শোনো, তোমার বাবা ছিলেন একজন জিন সর্দার। ওনার ব্যবহার, আচার আচরণ অনেক ভালো ছিল। উনি মারা যাবার পর তোমার মা, তোমার বোন দায়িত্বে আসেন। ওরাও অনেক ভালো ছিল, ওদের মতো তুমিও অনেক ভালো। তুমি কিভাবে ভাবলে আমরা তোমাকে কষ্ট দিব, তোমার কথার বিরুদ্ধে কথা বলবো? তোমার আর ওই ছেলেটার বিয়ের কথা শুনে আমরা সবাই প্ল্যান করি তোমাকে চমক দিব, তাই এতটা নাটক করতে হলো। তোমার বিয়ে আমরা ওই ছেলেটার সাথেই দিয়েছি মা, যাকে তুমি ভালোবাসো। তুমি আমাদের রাজ্যের পরীর রানী, আমাদের সকলকে তুমি যতটা ভালোবাসো আমরাও তোমাকে ঠিক ততটাই ভালোবাসি। ওদের কথা ইয়ামিনী কেঁদে ফেললেন আর সবাইকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। তখন জিনরা ইয়ামিনীকে বললেন, তোমাদের বিয়ে হয়েছে, এখন তোমরা কথা বলো, তোমাদের মতো সময় কাটাও, আমরা তোমাদের বিয়ের জন্য আনন্দ করি, খাওয়া দাওয়া করি। কথাটা বলে সবাই চলে গেলেন। সবাই চলে যাওয়ার পর ইয়ামিনী ইউসুফকে জড়িয়ে ধরলেন। তখন ইউসুফ বলল, ইয়ামিনী, আমার মা ওই ঘরে আছে, চলো সেখানে যাই। কথাটা বলে দুজনে গেলেন ইউসুফের মায়ের কাছে। সেখানে যাওয়ার পর ইউসুফ ও ইয়ামিনীকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইলেন। তখন ইউসুফ বললেন, মা কি হলো? তখন ইউসুফের মা বললেন, তোদের এই অবস্থা কেন? বাবা ইউসুফ, তোকে একটা গোপন কথা বলি। আমি না ঘর থেকে বাইরে উকি দিয়ে দেখলাম, এটা যেন কেমন একটা জায়গা, এখানকার মানুষজনরা কেমন যেন অদ্ভুত। মায়ের কথা ইউসুফ বললেন, হ্যাঁ মা, তুমি ঠিক বলছো। আসলে মা, তোমাকে সত্যি কথা বলি, শুনে ভয় পেও না যেন। তুমি আর আমি এখন দুনিয়াতে নেই, আমরা এখন জিন রাজ্যে। কি? জিন রাজ্যে? মানে আমরা এখানে কিভাবে আসলাম? মা ইয়ামিনী, তুমি বা এখানে কিভাবে আসলে? আর তুমি বসে যে আছো কেন? মায়ের কথা ইয়ামিনী মুচকে মুচকে হাসতে হাসতে লাগলেন। তখন ইয়ামিনী ওর মায়ের হাতটা ধরে বললেন, মা, তুমি যাকে মানুষ মনে করছিলে সে আসলে কোনো মানুষ না। ইয়ামিনী কোনো মানুষ না, ও একটা পরী। আর যে সে পরী নয়, সে পরীদের রানী। কি? ইয়ামিনী মানুষ না, ও একটা পরী? কথাটা বলে জ্ঞান হারিয়ে গেল ইউসুফের মায়ের। ওনার যখন জ্ঞান ফিরল তখন উনি দেখলেন উনি ওনাদের বাড়িতে। পাশে ইউসুফ ও ইয়ামিনী বসে আছে। ইয়ামিনীকে দেখে ওর মা বলল, মা ইয়ামিনী, তুমি আমাদের ছেড়ে দাও, আমাদের ক্ষতি করো না, আমরা তো তোমার উপকার করছি, তাই না? তখন ইয়ামিনী মায়ের হাতটা ধরে বলল, মা, আপনি ভয় পাবেন না, আমি আপনাদের কখনো কিছু করব না, আমি ভালো করি, দয়া করে শান্ত হন। এদিকে তখন ইউসুফ বলল, মা, ভয় পাচ্ছ কেন? আমি অনেক আগে থেকেই জানতে পেরেছি ইয়ামিনী মানুষ না, ও একটা পরী। তুমি ভয় পাবে বলে এতদিন বলিনি। তুমি না আমার সাথে ওর বিয়ে দিতে চেয়েছিলে, আজ তোমার স্বপ্ন পূরণ হলো, আজ আমরা বিয়ে করেছি। কি বলিস বাবা, তোরা বিয়ে করেছিস? তবে একটা পরীকে বিয়ে করলি কেন? পরী বলে কি বিয়ে করা যাবে না? তোমার না ওকে পছন্দ? পছন্দ না হলে বলো, ওকে যেতে বলি। ইয়ামিনী, চলে যাও তো। তখন ইউসুফের মা বলল, না না, যেও না, তোমাকে আমার ছেলের বউ করার স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নটা আল্লাহ পূরণ করলো, আজ আমি অনেক খুশি। আজ তোমাদের বিয়ে হলো, কিন্তু দেখো ঘরে ভালো মন্দ কোনো খাবার নেই, তুমি বসো, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। মায়ের কথা ইয়ামিনী বলল, না মা, আমরা খাবার নিয়ে আসছি। সবসময় তো আপনার রান্না আমাকে খাইয়েছেন, আজকে আমাদের জিনদের খাবার খেয়ে দেখুন। কথাটা বলে ইয়ামিনী খাবার নিয়ে আসলেন আর সবাই মিলে একসাথে খাবার খেলেন।
ওদের ভালোবাসার পূর্ণতার মাঝে গল্পটা এখানেই শেষ করছি। পরীর রানী যখন বউ, এই গল্পের সিজন 2 আসবে সামনে কোনো একদিন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আসসালামু আলাইকুম।